অন্ধকার একটা রুমে অপারেশনের ড্রেস পরে শুয়ে আছে একটি যুবক ছেলে। তার শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল, নিজের পরিচয়টাও মনে করতে পারছে না। হঠাৎ করেই রুমের মধ্যে হালকা আলো প্রবেশ করলো। সে ভালো করে লক্ষ্য করে সামনের দিকে তাকাতেই দেখতে পেল ডাক্তারি ড্রেস পরে একটা লোক তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই সে লক্ষ্য করলো লোকটার হাতে বেশ ধারালো একটা ছুরি। ছেলেটা ভয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু হঠাৎ করে বুঝতে পারলো লোকটা তার একদম কাছে চলে এসেছে। লোকটার নিঃশ্বাস সে অনুভব করতে পারছে। ঠিক তখনই সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটার মুখ চেপে ধরলো। লোকটা মাস্ক পরেছিল, সেই টান দিতেই মাস্কটা খুলে গেল। এটা দেখার পর সামনে থাকা লোকটা ভীষণ রেগে গেল। এরপর হাসতে হাসতে বলল, ও তাহলে তুই জেগে আছিস? আর তুই আবার মুখটাও দেখে দিয়েছিস। এবার তোর এটা নয়, এটা প্রয়োজন। বলেই লোকটা ধাক্কা দিয়ে ছেলেটাকে বেডের সাথে চেপে ধরলো। এরপর নিজের হাতে ধারালো ছুরিটা দিয়ে ছেলেটার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। এরপর ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বাইরের দিকে যেতে শুরু করলো। দরজার বাইরে একটা লোক দাঁড়িয়েছিল, তার পাশে আরো কয়েকজন নার্স। ডাক্তারটা তখন সেই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, ব্যাগটা পরিষ্কার করে দিয়ে। ওই ছেলেটা আমার মুখটা দেখে নিয়েছিল, এই জন্য ওকে বিদায় দিয়ে যেতে হলো। শোনো, লাশটাকে সরিয়ে ফেলার পর বাকি সবাইকে বাইরে ফাটায় দিও, ডেলিভারি দেওয়ার আছে। বলে লোকটা তাড়াতাড়ি বাইরে চলে গেল। তখন বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তার আশেপাশে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, এসো এসো, তাড়াতাড়ি এসো এদিকে, তাড়াতাড়ি, এই তোমরা কাজ করো। লোকগুলো তখন দৌড়ে রুমের ভিতরে গেল। এরপর ভিতরে শুয়ে থাকা ছেলেটার লাশ নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেল। সবার পরনে নার্সের পোশাক। ওই ডাক্তারটা যার সাথে কথা বলছিল সে তখন সবাইকে তাড়া দিয়ে বলল, আরে কি করছো? চলো তাড়াতাড়ি করো, নতুন মাল আসছে, নিয়ে আয় তাড়াতাড়ি। ওদিকে মিস্টার আরমান সাহেব এবং তার ভাতিজা সাব্বির চৌধুরী এবং ভাতিজার স্ত্রী নীলা চৌধুরী দাঁড়িয়ে আছেন সেনা ব্যাটালিয়নের সেনাপ্রধানের রুমের সামনে। তখন সেনা কর্মকর্তা শুভ এগিয়ে এসে তাদের কাছে এখানে আসার কারণ জানতে চাইলে নীলা চৌধুরী কান্না করতে করতে বলেন, স্যার, এই ছবিটা দেখুন, এটা আমাদের ছেলে উজ্জ্বল। আজ পুরো 7 দিন হয়ে গেল আমরা ওকে খুঁজে পাই না, তাই আমরা আপনাদের কাছে এসেছি স্যার। দরজা দিয়ে বের হতে হতে কথাটা শুনছিল সেনাপ্রধান রুদ্র মির্জা। কথাগুলো শুনে সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলো। তখন আরমান সাহেব বলতে শুরু করলেন, স্যার, আমরা তো টাকাও জোগাড় করে রেখেছি, কিন্তু কোনো কিডন্যাপারের ফোনই আসেনি। আমার নাতনিকে ফেরত চাই আমার। তখন শুভ কিছু বলতে যাবে এর আগে সেনাপ্রধান রুদ্র মির্জা এগিয়ে আসলো আরমান সাহেব এবং নীলা চৌধুরী থেকে। এরপর তাদের দিকে তাকিয়ে বলল, আপনার এরকম কেন মনে হচ্ছে যে উজ্জ্বলকে কিডন্যাপ করা হয়েছে? এরকমও তো হতে পারে যে ও কোথাও গিয়েছে বা নিজের কোনো বন্ধুর বাড়ি থেকে গেছে। সেনাপ্রধান রুদ্র মির্জার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। এরপর নীলা চৌধুরী কান্না করতে করতে বললেন, না স্যার, আমরা এই সব জায়গায় খুঁজে ফেলেছি। ওর যত বন্ধু ছিল সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাইনি। এই কথা শোনার পর শুভ এগিয়ে আসলো। এরপর তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এমনটা নয় তো যে আপনারা ওকে বকাবকি করেছেন আর রেগে বাড়ি ছেড়ে চলে গেছে? না স্যার, আমাদের ছেলে আজ এত বড় হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওকে আমরা কখনো বকিনি স্যার। এই কথা শোনার পর রুদ্র মির্জা অনেক চিন্তায় পড়ে গেল। এরপর আরমান সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, বকা খায়নি, কিডন্যাপিং এর ফোন আসেনি, কোনো বন্ধুর বাড়িতে যায়নি, তাহলে কোথায় গেল? আচ্ছা একটা কথা বলুন, ওর কি কারোর সাথে কোনো ঝগড়া বা ঝামেলা ছিল? এই কথা শোনার পর আরমান সাহেবের মাথায় রাগ উঠে যায়। তিনি তখন বেশ রেগে গিয়ে রুদ্র মির্জার দিকে তাকিয়ে বলেন, আপনারা একটার পর একটা কথা জিজ্ঞাসাই করে যাচ্ছেন, ওকে খুঁজবার কোনো চেষ্টাই করছেন না। তা না হলে লোকাল পুলিশের মতো বলে দিন যে আপনারা এটা সলভ করতে পারবেন না, আমার নাতনিকে আপনারা খুঁজতে পারবেন না। এই কথা শোনার পর রুদ্র আরমান সাহেবের দিকে তাকালো। রুদ্র কিছু বলতে যাবে তার আগেই আরমান সাহেবের ভাতিজা অর্থাৎ উজ্জ্বলের বাবা সাব্বির চৌধুরী আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল, কাকা তুমি চুপ করো না, আমরা কথা বলছি তো। কিন্তু আরমান সাহেব কিছুতেই চুপ করে থাকতে চাইলেন না। তিনি তখন রুদ্রের সামনে এসে হাত নাড়াতে নাড়াতে বললেন, কি চুপ করে থাকবো? ওনারা তো বুঝতেই চাইছেন না। দেখুন স্যার, এরকম অনেক প্রশ্ন আমাদের লোকাল থানা গত 7 দিনের মধ্যে আমাদের করেছে। সমস্ত চেষ্টা শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে এসেছি, আপনি কিছু করতে পারবেন কিনা ক্লিয়ার করে বলুন। রুদ্র বুঝতে পারল তিনি তার নাতিকে হারিয়েছেন, সেই জন্য একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন।
সেই বিষয়টাকে সামলানোর চেষ্টা করলো। আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, আমরা তো আর এটা বলিনি যে আমরা উজ্জ্বলকে খুঁজে পাবো না। আমরা কথা দিচ্ছি যে আপনার নাতিকে ফিরিয়ে নিয়ে আসবই, কিন্তু আমাদের ইনফরমেশন চাই। যা যা প্রশ্ন করেছি সেটা ওর তদন্তের জন্য আমাদের প্রয়োজন। আরমান সাহেব কিছু বলতে গিয়েও বলতে পারল না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তখন শুভ এগিয়ে আসলো তাদের দিকে, এরপর বলল, আচ্ছা নীলা ম্যাডাম, যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল তখন কি বলে বেরিয়েছিল? কোনো বন্ধু ছিল ওর সঙ্গে? না স্যার, ওর কোনো বন্ধুই ওর সঙ্গে ছিল না। আমাকে তো এটাই বলে গিয়েছিল আমি সাইকেল চালাতে যাচ্ছি। এই কথা শোনার পর শুভ রুদ্রকে নিয়ে একটু আড়ালে চলে গেল। এরপর রুদ্রের দিকে তাকিয়ে বলল, সাইকেল? তাহলে তো স্যার কিডন্যাপ জেকে নগরেই হতে পারে, কারণ লোকাল পুলিশ ওর সাইকেল আর স্লিপার জেকে নগরেই পেয়েছিল। জেকে নগর, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো, আর সামিয়া আর তামিমকেও রেডি হতে বলো। আমরা এখনই বেরিয়ে পড়বো, ওখানে যেতে হবে। ওনাদেরকেও সাথে নিয়ে চলো। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলেই শুভ বাইরে গেল। এরপর গাড়ি রেডি করলো। সেনাপ্রধান নিজে এই তদন্ত করতে চাইছে, কারণ তাদের কাছে গোপন ইনফরমেশন আছে। কিছু লোক শিশু পাচারের সাথে সংযুক্ত আছে, হয়তো তারা উজ্জ্বলকে কিডন্যাপ করেছে। লোকাল থানায় সাব্বির চৌধুরী এবং তার পরিবারের লোকজন অনেকবার গিয়েছেন, কিন্তু থানা পুলিশ এই ব্যাপারে কোনো সহযোগিতা তাদেরকে করতে পারছে না। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে অপারগতা জানায়। তখন তারা সেনাবাহিনীর কাছে আসে। প্রায় 2 ঘন্টা পর সেনাবাহিনীর গাড়ি গিয়ে পৌঁছায় জেকে নগরে। সাথে সাব্বির সাহেব এবং বাকিরাও আছে। গাড়ি থেকে নেমে যে জায়গায় উজ্জ্বলকে শেষবার দেখা গিয়েছিল সেই জায়গায় গিয়ে হাঁটতে শুরু করলো সবাই। তখন শুভ রুদ্রের দিকে তাকিয়ে বলল, জেকে নগরটা একদম নির্জন জায়গা দেখছি, এখানে উজ্জ্বল সাইকেল চালাতেই বা এসেছিল কেন? সেটাই তো, এরকম জায়গায় কেন আসবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। শুভ, আমাদেরকে এই কারণটা খুঁজে বের করতে হবে। তখন সামিয়া বলে উঠল, স্যার এমনটা নয় তো, কিডন্যাপিং অন্য কোথাও হয়েছে আর এখান থেকে নিয়ে গেছে, আর এই রাস্তায় উজ্জ্বলের জুতা সাইকেল ফেলে দিয়েছে। এটাও হতে পারে সামিয়া, কিন্তু এখান থেকে ওকে কোথায় নিয়ে যেতে পারে? স্যার, আমার কিন্তু বিষয়টা অনেক রহস্যজনক মনে হচ্ছে। রুদ্র মাথা নাড়লো, কিন্তু সে গম্ভীরভাবে কিছু একটা পর্যবেক্ষণ করছে। সামনেই একটা ডাস্টবিন। রুদ্র তখন তার সাথে থাকা অফিসারদের দিকে তাকিয়ে বলল, একটা দুর্গন্ধ পাচ্ছি। আচ্ছা, ওই ময়লার বিনটাতে দেখো তো। বলতেই রুদ্র স্টোরের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তখন সামিয়া বলে উঠল, স্যার আমার জানার মতে আগে কিছুটা দূরের একটা ড্যাম্পিং গ্রাউন্ড আছে, এই এলাকায় সমস্ত জঞ্জাল ওখানেই ফেলা হয়। এই কথা শোনার পর রুদ্র বেশ চিন্তায় পড়ে গেল। তার কাছে সবকিছু এখন এলোমেলো লাগছে। এই কেসটার কোনো আগামাথা সে পাচ্ছে না। তখন সে নীলা চৌধুরী দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, একটা কথা বলুন, আপনার ছেলে উজ্জ্বল কয়টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল? প্রায় ধরুন 4টার কাছাকাছি স্যার। এরপর থেকে আমরা আর ওকে খুঁজে পাইনি। আপনি কি বললেন? প্রায় 4টার সময়, তাই না? শুভ, একটা জিনিস লক্ষ্য করেছো? এটাও হতে পারে এখানে ময়লা ফেলার গাড়ি যখন আসে তখন হতে পারে কেউ ওকে দেখেছে। হ্যাঁ স্যার, ওই সময় ময়লা ফেলার লোকেরা সমস্ত জঞ্জাল নিয়ে এখানেই আসে। তাহলে ওদের মধ্যেই আমরা কাউকে জিজ্ঞাসা করি। এই কথা শোনার পর আরমান চৌধুরী বেশ রেগে গেলেন। তিনি তখন রুদ্র এবং শুভ দিকে তাকিয়ে বললেন, আরে ওরা কি বলবে স্যার, ওরা তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ওরা আপনাকে কি সাহায্য করবে? এবার রুদ্রেরও মাথা গরম হয়ে গেল। এই লোকটা শুরু থেকে একটু রহস্যজনক আচরণ করছে। রুদ্র পিছন ফিরে একটু রাগি চোখে তাকালেন আরমান চৌধুরীর দিকে। তখন সাব্বির চৌধুরী আরমান চৌধুরীকে থামিয়ে দিয়ে বললেন, কাকা তুমি চুপ করো না, আমরা কথা বলছি তো। আরমান চৌধুরী সাব্বির চৌধুরীর কথায় থেমে গেলেন, কিন্তু তার মুখে বিরক্তির ছাপ। তখন শুভ এবং তামিম এগিয়ে গেল লোকগুলোর দিকে। সেখানে কাজ করা লোকদের একজনকে তামিম বলল, 1 মিনিট, এই ভাই শোনো, আমরা আর্মি অফিসার, কিছু জানার ছিল তোমাদের কাছ থেকে। লোকটা তখন এই কথা শোনার পর তাকিয়ে দেখলো সত্যি 2জন অফিসার তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বলল, বলুন স্যার, কি দরকার? এই ছবিটা ভালো করে দেখো তো, এই বাচ্চাটাকে তুমি কখনো দেখেছিলে এই জায়গার আশেপাশে? বাচ্চাটা 7 দিন ধরে নিখোঁজ, 7 দিন ধরে, বুঝতে পেরেছো? লোকটা তখন বেশ মনোযোগ দিয়ে ছবিটির দিকে তাকালো। এরপর তামিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি ওকে দেখেছি। কি বলছো, দেখেছিলে? কোথায় দেখেছিলে? এখানে দেখেছি স্যার, ও সাইকেল চালিয়ে যাচ্ছিল। আমি এখন
যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স সাথে বাচ্চাটার সাইকেলের ধাক্কা লাগে। বাচ্চাটা মাটিতে ছিটকে পড়ে, তেমন কোনো ক্ষতি তার হয়নি, একটু পাশে লেগেছিল। ঠিক তখনই অ্যাম্বুলেন্স থেকে দুজন নার্স বেরিয়ে আসে আর ছেলেটাকে সামনে দাঁড়িয়ে বলে, আরে আরে দেখে চলো না, তোমরা সাইকেল নিয়ে একদম গাড়ির সামনে চলে এসছো, বেশি ব্যথা পেয়েছো তাই না? এক কাজ করো, ওকে হসপিটালে নিয়ে যাও। আমি তখন এই দৃশ্য এখানে দাঁড়িয়ে দেখেছিলাম। বাচ্চাটা তখন লোকগুলোর দিকে তাকিয়ে বলছিল, আরে আঙ্কেল আমি ঠিক আছি। কিন্তু নার্স দুটো বাচ্চাটার কোনো কথা শুনলো না। তাকে একজন হাতে ধরলো আর একজন পায়ে ধরলো, এরপর বলতে শুরু করলো, তুমি ঠিক নেই বাবু, কি ব্যথাটাই না পেয়েছো? আরে আঙ্কেল আমি ঠিক আছি, আমাকে যেতে দাও না। বাবু তুমি কথা বুঝছো না কেন? একবার ডাক্তার দেখিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। না না আমি ঠিক আছি। এই দাঁড়িয়ে দেখেছো কি? তাড়াতাড়ি গাড়িতে তুলো। এই ছিল স্যার সেই সময় তাদের কথাবার্তা। এরপর বাচ্চাটাকে নিয়ে তারা অ্যাম্বুলেন্সে করে চলে যায়। আমি তো ভেবেছিলাম তারা বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর কোনো বাধা দেইনি, এখানে দাঁড়িয়েছিলাম। এই কথা শোনার পর সেনা অফিসাররা সবাই বেশি চমকে গেল। অ্যাম্বুলেন্সের ব্যবহার করে কিডন্যাপ, এইটাও কি সম্ভব? তখন সামিয়া বলে উঠল, কিডন্যাপ করার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে স্যার। মনে হচ্ছে এটা ছোটখাটো কাজ নয়, কোনো বড় গ্যাং আছে এর পেছনে। তুমি ঠিক বলেছো সামিয়া, এটা বাচ্চা কিডন্যাপিং করার কোনো গ্যাংয়ের কাজ। এই গ্যাংটার খোঁজ নিতে হবে। শুভ, তুমি এক কাজ করো, এই লোকটার কাছ থেকে ওই অ্যাম্বুলেন্সের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকলে কালেক্ট করে নাও। শুভ তখন পেছন ফিরে সেই লোকটাকে আবার ডাকলো। এই ভাই তুমি এদিকে শোনো। লোকটা তখন এগিয়ে এসে সবার সামনে দাঁড়ালো, এরপর বলল, হ্যাঁ বলুন। এই তোমার মনে আছে এই অ্যাম্বুলেন্সে কিছু কি লেখা ছিল? দেখো তুমি তো এর আগেও অনেক অ্যাম্বুলেন্স দেখেছো। অ্যাম্বুলেন্সের গায়ে বা পেছনে লেখা থাকে হসপিটালের নাম বা কোনো কোম্পানির নাম, লোগো বা সংস্থার নাম বা অর্গানাইজেশনের নাম। সেখানে কি কিছু লেখা ছিল? না স্যার, ওতে কিছু লেখা ছিল না, শুধু অ্যাম্বুলেন্সে লেখা ছিল। কি বলছো? শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল? শুভ, আমার মনে হয় এটা কোনো নতুন অ্যাম্বুলেন্স। খোঁজ নিয়ে দেখতে হবে গত মাসে এই শহরে কতগুলো নতুন অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। আর বাচ্চাদের কিডন্যাপিং করার গ্যাংয়ের ব্যাপারে তুমি খুব ভালো করে খোঁজ নাও। আচ্ছা ভাই, তোমার কি মনে আছে ওই অ্যাম্বুলেন্সের লোকগুলো দেখতে কিরকম ছিল? হ্যাঁ স্যার, আমি একজনকে চিনতে পারবো যে প্রথমে গাড়ি থেকে নেমেছিল। সামিয়া, ওকে নিয়ে লোকটার একটা স্কেচ করো, এরপর পোস্টার বানিয়ে পুরো শহরে ছড়িয়ে দাও। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। এই ভাই আসুন আমার সাথে। সামিয়া আর লোকটা চলে গেল। রুদ্র তখন নীলা চৌধুরী আর সাব্বি চৌধুরী থেকে তাকিয়ে বলল, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা যত দ্রুত সম্ভব আপনার ছেলেকে খুঁজে বের করব। ভরসা রাখুন আমাদের ওপর। স্যার আমরা জানি আপনারা পারবেন, কিন্তু আমি রাতে ঘুমাতে পারি না আমার ছেলের চিন্তায়। আমরা বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু এখন আমাদের স্ট্রং থাকতে হবে। আপনারা দুজন বাড়ি চলে যান, আমরা এদিকটা দেখছি। উজ্জ্বলের কোনো খবর পেলেই আপনাদের জানাবো। এরপর চৌধুরী পরিবারের সবাই চলে গেলেন। রুদ্র, তামিম আর শুভ গাড়িতে বসে আছে। তখন হঠাৎ রুদ্রের ফোনে কল আসে। স্ক্রিনে তানিশার নাম দেখতেই রুদ্রের মনে পড়ে আজটাও তানিশার জন্মদিন। রুদ্র তাড়াতাড়ি ফোন রিসিভ করতে ওপাশ থেকে তার মেয়ে দিয়া বলে উঠল, বাবা তুমি খুব পচা, খুব। বাবা জানে তো বাবা অনেক পচা, কিন্তু আমার দিয়া মামনিটা এরকম করে কথা বলছে কেন? কি হয়েছে বাবাকে বলো। তুমি এখনো বলতেছো কি হয়েছে? মামনির বাড়ি কেক না কেটে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি আজকেও আসলে না কেন বাবা? তুমি কি জানো না আজ মামনির বার্থডে? ঠিক তখনই রুদ্রের মা দিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। এরপর বলতে শুরু করলেন, রুদ্র, তোমাকে আর কতবার বোঝাবো? আমরাও মানুষ, আমাদেরও তোমাকে নিয়ে সময় কাটাতে ইচ্ছা করে, কিন্তু তুমি যেটা শুরু করেছ সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। মেয়েটা আজকে কত শখ করে সেজেগুজে অপেক্ষা করছিল তোমার জন্য, কিন্তু তুমি আজও আসলে না। আম্মু, আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কি করব বলো তো? অনেক ঝামেলায় আটকে গেছি। আমি অনেক চেষ্টা করছিলাম আসার জন্য, কিন্তু আসতে পারিনি। আমাদের জন্য সময় তোমার কখনোই হবে না। আমাদেরই ভুল হয়েছিল, তোমাকে আর্মিতে পাঠানোর সিদ্ধান্ত আমাদের একটা ভুল ছিল, কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের সব কিছু ত্যাগ করতে হলো। মেয়েটা কত কষ্ট পেয়েছে
সেটা কি তুমি বুঝতে পারছো? সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে কান্না করতেছে। ছোট বাচ্চা মেয়েটারও মনটা খারাপ হয়ে গেল। রুদ্র আর কিছু বলতে পারলো না, ফোনটা কেটে দিল, কারণ তার ভিতরটা ফেটে যাচ্ছে। সে চাইলেও বলতে পারছে না যে তার খুব ইচ্ছে করছে তার প্রিয় মানুষটার জন্মদিনের সামনে থেকে উপস্থিত থাকতে, কিন্তু সে যে অপারগ, তার হাতে কিছুই নেই। সে ফোন রেখে চোখ বন্ধ করে নিল। এটা দেখার পর শুভ তার দিকে তাকিয়ে বলল, স্যার, আমার মনে হয় আপনার এখন যাওয়া দরকার বাসায়। আমরা এদিকটা দেখে নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট রাখবেন। আপনি এখন বাসায় যান প্লিজ। কি বলছো শুভ, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা পরিস্থিতিতে আমি কিভাবে বাসায় গিয়ে আনন্দ করব? আমার পক্ষে বাসায় যাওয়া সম্ভব নয়। তুমি কাজ করো। স্যার, আমি জানি আপনি মুখে এই কথা বললেও আপনার ইচ্ছে করছে বাসায় যেতে। দয়া করে আপনি চলে যান। দিয়া মামুনির কথা একবার চিন্তা করেন। ও কতটা আশা নিয়ে বসে আছে। আপনি তাকে যাবেন বলেছিলেন, সেটা আমি নিজেই শুনেছি, কিন্তু এখন সে কতটা আঘাত পেল আমরা সব দেখে নিব, কথা দিচ্ছি, আপনি যান। শুভ আর তামিমের জোড়াজোড়িতে শেষ পর্যন্ত রুদ্র তার বাসার দিকে রওনা দিল। তার অজানা এক আনন্দ হচ্ছে, কেন হচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু ভালো লাগছে। নিজের প্রিয় মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবে সামনাসামনি। রাস্তায় যাওয়ার সময় একটা স্বর্ণের দোকানে ঢুকে তিশার জন্য একটা নেকলেস কিনলো, নতুন করে একটা কেক বানিয়ে নিয়ে গেল। বাসে গিয়ে কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দিল। তাকে দেখে অবাক হয়ে বলল, রুদ্র, তুমি এখানে এই সময়? আম্মু, পরে বাকি কথা বলবো, প্লিজ ভেতরে চলো, আমি অনেক তাড়াহুড়ায় আছি। বাবাকে দেখে থেমে থাকতে পারল না দিয়া, দৌড়ে এসে রুদ্রের কোলে উঠে। রুদ্র তার মেয়েকে কোলে নিয়ে বলল, বাবা খুব পচা, তাই না? তোমাদের কথা একদম মনে পড়ে না বাবার। কিন্তু দেখো, আমরা সবাই এখন একসাথে কেক কাটবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ মামনি, চলো, তোমার আম্মুকে নিয়ে আসতে হবে। বলেই রুদ্র নিজের রুমের দিকে যেতে শুরু করলো। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। তখন ভেতর থেকে তিশা বলল, আম্মু, আমার মাথা ব্যথা করছে, আমাকে এখন ডাকবেন না প্লিজ, আমি একটু একা থাকতে চাই। আম্মু নয়, আমি রুদ্র। তিশা, দরজা খোলো। এই কথা বলা মাত্রই তিশা লাফ দিয়ে বিছানা থেকে উঠল। দৌড়ে দরজার কাছে এসে আবার থেমে গেল। সবকিছু তো শেষ, এখন আসার কি দরকার? তখন সে বেশ গম্ভীর গলায় অভিমানী কণ্ঠে বলে উঠল, কেন এসেছেন? সেটা কি দরজার বাইরে থেকে বলবো? দরজা কি খুলবে না? তিশা আস্তে করে দরজাটা খুলে দিল। এরপর সোজা বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে থাকলো। রুদ্র রুমে ঢুকে দিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে পিছন পিছন গেল। তিশাকে বেলকুনিতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই সে ছিটকে সরে গেল। এরপর বলল, এত আলগাপিড়ি দেখাতে হবে না, আমার সবকিছু বোঝা হয়ে গেছে। ওরে বাবা, তিশা, তুমি কি করে বুঝতে পারলে? আর তুমি আমাকে আপনি করে কেন বলতেছো? দেখুন, এখন আমার একা থাকাটা ভীষণ প্রয়োজন, আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না, এখান থেকে চলে যান। আপনি তো অনেক ব্যস্ত, আপনার ডিউটি কত বড়, আপনি এদেশের সেনাপ্রধান। আমার মতো সাধারণ একটা মেয়ের জন্য কি আপনার সময় হবে? তিশা, আমার কথাটা শোনো। কি শুনবো আপনার কথা? আমার কথা নয় নাই চিন্তা করলেন। আপনি জানেন সকাল থেকে দিয়া কত লাফালাফি করছিল আপনি আসবেন বলে, কিন্তু কই, আপনার তো সেই সময় হলো না। মেয়েটা কত আশা নিয়ে বসেছিল, কিন্তু তার সবকিছু আপনি নষ্ট করে দিলেন। বেরিয়ে যান এখান থেকে, আমি আপনার সাহায্য ছাড়াই আমার মেয়েকে নিয়ে থাকতে পারবো। রুদ্র তখন তিশাকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর বলল, জানি তো আমি আমার তিশা ম্যাডামকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু কি করব বলো, খুব গুরুত্বপূর্ণ একটা কেস ছিল। আমি নিজে সেখানে উপস্থিত না থাকলে খুব ঝামেলা হয়ে যেত। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো। যখনই একটু ফ্রি হয়েছি দৌড়ে চলে এসেছি তোমাদেরকে দেখার জন্য। প্লিজ, এখনো কি তুমি রাগ করে থাকবে? কোন অধিকারে আপনার উপর রাগ করব? আমার কি সে অধিকার আছে? বছরে আপনি কয়দিন বাসায় থাকেন সেটা কি একবার চিন্তা করে দেখেছেন? জীবনটা আমার নরকের মতো হয়ে গেছে। সর্বোচ্চ 20 থেকে 25 দিন আপনি বাসায় থাকেন। ছোট একটা মেয়ে আছে, তারও ইচ্ছা করে নিজের বাবার সাথে খেলা করতে ঘুরতে, কিন্তু আপনার কি সেই সময়টি আছে? মুক্তি দিন আমাদের এই মেন্টাল প্রেশার থেকে। দেখো তিশা, বিয়ের আগেই আমি তোমাকে এবং তোমার বাবা মাকে এই কথাটা ক্লিয়ার করে বলেছিলাম যে আমি একজন আর্মি অফিসার। আমি বাসায় কম থাকতে পারবো। এর চেয়ে বড় কথা হলো, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমার জীবনের একটা মুহূর্তেরও কোনো গ্যারান্টি নেই। সব জেনে তুমি আমাকে বিয়ে করেছিলে, তাহলে কেন এখন এই কথা বলছো? আমার কাছে আমার দেশ, আমার জীবন এবং আমার পারিবারিক সম্পর্কের চেয়ে অনেক উপরে। আমি একজন সেনাপ্রধান, আমার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি জানি আমি তোমাদেরকে কষ্ট দিই,
কিন্তু আমার কথা কি একটাবার চিন্তা করেছো? আমি কিন্তু কোনো পাথর নই, আমিও তো কিন্তু মাটিতে গড়া মানুষ। আমারও ইচ্ছে করে তোমাদের সাথে সময় কাটাতে, কিন্তু আমার একটু আনন্দময় মুহূর্ত যদি হাজার হাজার মানুষকে কষ্টের সাগরে ভাসিয়ে নিয়ে যায়, তাহলে আমার এই আনন্দ বিষের মতন লাগবে আমার কাছে। আমি জানি তুমি কষ্ট পাও, আমি সময় দেই না বলে, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই ফ্রি বসে থাকি না। যখনই সময় পাই তখনই তোমাদের সাথে দেখা করি। আমার মেয়ের একটা শব্দ শোনার জন্য আমি কতটা আগ্রহ নিয়ে বসে থাকি সেটা তুমি ভাবতেও পারবে না। ফোনের ওপাশে তার শব্দ শুনে প্রতিটা মুহূর্তে আমি কান্না করি, কিন্তু আমার এই কষ্টগুলো আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কেউ বুঝতেও চাইবে না। সবাই ভাববে আমি আমার নিজের দায়িত্ব অবহেলা করছি, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করেও ব্যর্থ। এখন এত কিছুর পরেও যদি তোমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করছি, তাহলে আমি আর কিছুই বলতে চাই না। তুমি কষ্ট পাও, তুমি আমাকে ছেড়ে গিয়ে সুখে থাকতে পারলে আমি কোনো আপত্তি করব না, তুমি চলে যেতে পারো। কথাগুলো শোনার জন্য তিশা মোটেও প্রস্তুত ছিল না। সে তো অভিমানই করেছিল, কিন্তু এটা এইভাবে কষ্ট দিবে রুদ্রকে এইটা সে ভাবতে পারেনি। সে দৌড়ে গিয়ে রুদ্রের কলা চেপে ধরে কান্না করতে করতে বলল, কি বললে তুমি? আমাকে ছেড়ে দেবে? আমি তোমাকে ছেড়ে কোথায় গিয়ে থাকবো? আমি চলে যাবো আর নতুন করে আবার বিয়ে করবা, তাই না? আমাকে আর ভালো লাগে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই তোমার গলায় ঝুলে থাকবো। যাবো না আমি। কি করবে করো। আমি তো তোমার ভালোর জন্যই। আমার ভালো বোঝার জন্য কে বলেছে তোমাকে? আমি যেভাবে আছি সেভাবেই ভালো আছি। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটাই বুঝতে শেখোনি। এত বড় দায়িত্ব পালন করো কিভাবে যদি একটা মেয়ের মন বুঝতে না পারো? আমি তো তোমার উপর অভিমান করে কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি এটাকে এত সিরিয়াস ভাবে নিলে। রুদ্র তখন শক্ত করে তিশাকে জড়িয়ে ধরলো, এরপর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার কাছে তিশা ম্যাডামের এক ফোঁটা চোখের জল আমার শরীর থেকে ঝরা হাজার ফোঁটা রক্তের চেয়ে বেশি কষ্টের। আমি ভীষণ ভাবে চাই তোমরা সুখে থাকো, আনন্দে থাকো। তোমাদের সুখের জন্য আমি আমার জীবনটাও বিলিয়ে দিতে প্রস্তুত। সেখানে তুমি যদি কান্না করো তাহলে সেটা তো আমার কাছে আমার ব্যর্থতাই মনে হবে। হয়েছে, এখন এসব কথা বাদ দাও। একটু পরেই তো বলবে চলে যেতে হবে। এখন চলো, খাওয়া দাওয়া করে নিবে। কি দিয়ে খাও না খাও আমি নিজের হাতে রান্না করেছি, চলো। তিশা শোনো। তিশা উঠে যেতে নিলেই রুদ্র পেছন থেকে ডাক দিল। এরপর তিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় নেকলেসটা পরিয়ে নিল। এরপর কপালে চুমু খেয়ে বলল, হ্যাপি বার্থডে আমার রাগী গিন্নি। ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। আমি হয়তো আমার প্রতি মুহূর্ত প্রকাশ করতে পারি না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাস জানে, প্রতিটা অনুভূতি জানে আমি তোমাকে কতটা চাই। আমিও ভীষণ ভালোবাসি আমার জামাইকে। আমি তো মাঝে মাঝে অবাক হই তুমি কিভাবে আমার কাছে এসে এতটা নিজেকে কন্ট্রোল করে রাখো। পত্রিকায় বড় বড় করে ছাপা হয় তোমার রাগের কথা, কত সাহসী সিদ্ধান্তের কথা। আমি সেগুলো পড়ে মুগ্ধ হই, কিন্তু আমার কাছে আসলে মনে হয় তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। পৃথিবীর প্রতিটা পুরুষ একটা নারীর কাছে বড্ড দুর্বল থাকে। সেই নারীর কাছে আসলে ছেলেটা নিজের সর্বোচ্চ শক্তিকেও হারিয়ে ফেলে। আমার কাছে সেই অদম্য শক্তিশালী নারীটা হলে তুমি, যার কাছে আসলেই আমার সাহসিকতা, রাগ, দুঃখ, কষ্ট সবকিছু ফ্যাকাশে মনে হয়। বুঝলাম। আচ্ছা সরি, আমি মনে হয় তোমার সাথে এমনি এমনি রাগ করি। প্লিজ কিছু মনে করো না। আসলে সকালে তুমি না আসায় অনেক কষ্ট পেয়েছিলাম, অভিমান হয়েছিল তোমার উপরে। যাক সেসব কথা, এখন চলো খাবার খাবে। খাবার পরে খাবো জান, আগে তো আমার বউটার জন্মদিন পালন করতে হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে কেক নিয়ে এসেছি। আমি জানি তুমি রাগ করে কেক ছুঁড়ে ফেলে নষ্ট করে দিয়েছো। এখন চলো, কেক নিয়ে এসেছে সেটা কাটবে। দিয়া মামনি তুমিও চলো। দিয়া তখন তার বাবার কোলে উঠে গেল। এরপর তারা তিনজন একসাথে নিচে নামলো। এটা দেখার পর রুদ্রের মা খুব খুশি হলো। তিনি জানেন রুদ্র আসলে তার ছেলের বউ আর রাগ করে থাকতে পারবে না। মেয়েটা সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। এরপর তারা চারজন কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। অনেক ভালো কাটছিল রুদ্রের সময়গুলো। সন্ধ্যাবেলা রুদ্র তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মু আমাকে তখন যেতে হবে। আমি কাজ ফেলে এসেছি শুধুমাত্র তোমার বৌমা রাগ করেছে সেই জন্য। তোমার শরীরের কি অবস্থা? এখন কি সবকিছু ঠিকঠাক আছে? ওষুধ তো ঠিক মতন খাচ্ছ নাকি আগের মতন আবার ভুলে যাও? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। সাবধানে থাকবে বাবা। তুমি তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোমার বাবার মৃত্যুর পরে তো তোমার দিকে তাকিয়ে বেঁচে আছি। বাদ দাও না মা, এসব কথা বলে কষ্ট হয় জানো না। আচ্ছা তিশা কি তোমার ঠিকঠাক মতন খেয়াল রাখে তো? কি বলছো বাবা? ভাগ্য করে একটা মেয়ে পেয়েছি আমি। আমার নিজের মেয়ে হলেও এমনটা করতো না কখনো। আমার জন্য কত কষ্ট করে মেয়েটা। আচ্ছা তোমার দেরি হয়ে যাচ্ছে, সাবধানে থাকবে। দোয়া করবে মা,
খুব বড় একটা কেস নিয়ে ঝামেলায় আছি, কোনো একটাও সূত্র খুঁজে পাচ্ছি না, জানি না কিভাবে সমাধান করব। তুমি পারবে বাবা, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। রুদ্র তখন চলে গেল তার রুমে। এরপর দিয়াকে জড়িয়ে ধরে বলল, দিয়া মামনি, বাবাকে এখন যেতে হবে, কাজ আছে, আবার আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি। ওকে বাবা, যাওয়ার পর আমাকে কল করে জানাবে ঠিক মতো পৌঁছেছো কিনা। হ্যাঁ মামনি, অবশ্যই জানাবো। তোমার আম্মু কোথায়? আম্মু তো বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুদ্র তখন তিশার পেছনে গিয়ে দাঁড়ালো। সে বুঝতে পারলো তিশা কান্না করছে। তার উপস্থিতি টের পেতেই তিশা চেষ্টা করলো নিজের চোখের জল লুকানোর। এরপর বলল, ও তুমি রেডি হয়ে গেছো? চলে যাবে, ঠিক আছে, সাবধানে যেও। আর ওখানে পৌঁছে আমাকে কল করে জানিয়ে দেবে পৌঁছেছো কিনা। আমি এখানে চিন্তায় থাকি তোমাকে নিয়ে। রুদ্র তখন তিশাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর বলল, আমি তোমাকে ভালোবাসি তিশা, তোমার প্রতিটা অনুভূতি আমি বুঝতে পারি। তুমি কান্না করছিলে সেটা আর কেউ না বুঝতে পারলেও আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কষ্ট পেও না, একটা কেস আছে, সেটা কমপ্লিট করলে আমি একটা লম্বা ছুটি নিয়ে আসবো। এরপর মা মেয়েকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। অপেক্ষায় রইলাম। জানি এটা তোমার দেয়া সাময়িক একটা আশ্বাস, কিন্তু এগুলো আমি বারবার পেতে চাই। দোয়া করি তুমি যেন তোমার কাজটা সফলভাবে সম্পন্ন করতে পারো। আমার কথায় কিছু মনে করো না, আমি তো অভিমানে অনেক কিছু বলে ফেলি তোমাকে, কিন্তু পরে সেগুলো ভেবে নিজে অনেক কষ্ট পাই। তুমি কি জানো তিশা, তোমার এই কথাগুলোই আমার কাছে কতটা স্মৃতিমধুর হয়ে থাকে। যখন তোমাকে দেখি না, তখন তোমার এই কথাগুলি মনে করে কখনো হাসি, আবার কখনো কান্না করি। খুব মিস করি তোমায়। শুকনো পাতার মতো আমার এই জীবন, জানি স্পর্শ করলে ভেঙে যাবে, কিন্তু এরপরেও মাটিতে পড়ে থাকতে চাই, আঁকড়ে বেঁচে থাকতে চাই আরো কিছুটা দিন। জানি তুমি আসবে হয়তো পথ ভোলা নদীর দেশে, ঢেউয়ের রঙে রাঙিয়ে আমায়। আমি সেই ঢেউয়ে ভেসে যেতে চাই অনন্তকাল ধরে। ভালোবাসি খুব বেশি তোমায় রুদ্র। আচ্ছা তিশা, আমি এখন যাই, লেট হয়ে যাচ্ছে। শুভ আর তামিম জোর করে পাঠালো। ওরা কি মনে করবে আমি যদি ওদেরকে রেখে এখানে থেকে যাই? তিশা মাথা নাড়ালো। ভিতরটা তার ফেটে যাচ্ছে, কিন্তু মানুষটাকে থামানোর সামর্থ্য তার নেই, কারণ এই মানুষটার উপর এসে অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্ব একাই এত বছর ধরে সামলিয়ে আসছে। তিশা কিছুক্ষণ রুদ্রের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। এরপর নিজের মেঘি জড়ি ধরে শুয়ে পড়লো। দিয়া তখন তার মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, মামনি, তুমি শুধু কান্না করো কেন? বাবা কি সাধারণ মানুষ নাকি? বাবা তো আর্মি অফিসার, কত মানুষ তার দিকে তাকিয়ে থাকে। আমার আর তোমার মুখের হাসি ফোটাতে গিয়ে যদি বাবা হাজার হাজার মানুষকে কাঁদায়, তাদেরকে বিপদে ফেলে, তাহলে সেটা কি আমরা মেনে নিতে পারবো মামনি? বলো। 6 বছর বয়সী মেয়ের কথা শুনে তিশা শক্ত করে জড়িয়ে ধরলো দিয়াকে। এরপর বলল, অবশ্যই না মামনি, তোমার বাবা নিজের দায়িত্ব অবহেলা করুক আমি চাই না। আমি চাই তোমার বাবা যেন সাবধানে থাকে, সব সময় আমাদের ছায়া হয়ে থাকে। দেখো, তোমার বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমরা অনেক দূরে ঘুরতে যাব। এদিকে রাত 8টা, কিন্তু থেমে নেই অফিসাররা। তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। যে করেই হোক এই অপরাধীর নির্মূল করতেই হবে। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হলো রুদ্র। রুদ্রকে দেখেই শুভ, তামিম এবং সামিয়া সালাম দিল। তখন রুদ্র বলল, কাজ কত দূর সামিয়া? তোমাকে যেটা বলেছিলাম সেটা করেছো? হ্যাঁ স্যার, আমি সন্ধ্যার আগেই সেটা কমপ্লিট করে ফেলেছি। সারা শহরে ওই লোকটার থেকে জেনে স্কেচ বানিয়েছি, পোস্টার লাগিয়ে দিয়েছি। এই নিন উজ্জ্বলকে কিডন্যাপ করা লোকটার ফটো। আশা করি খুব তাড়াতাড়ি কল আসবে। তারা কথা বলছিল, ঠিক সেই সময়ই অফিসের ফোনটা বেজে ওঠে। সামিয়া গিয়ে ফোনটা তুলে। তখন ওপাশ থেকে একটা লোক বলে উঠল, হ্যালো, সেনাবাহিনী থেকে বলছেন? আমি সিএম এর গ্যারেজ থেকে রামু মেকানিক বলছি। আপনি যে লোকটি পোস্টার লাগিয়েছিলেন, ও আমাদের গ্যারেজে এসেছিল। কি বলছেন? আপনাদের গ্যারেজে এসেছিল? তা কেন এসেছিল? অ্যাম্বুলেন্স ঠিক করতে এসেছিল ম্যাডাম, আর ওই অ্যাম্বুলেন্সের সামনের গেটটা ভাঙা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি বলতে পারবেন ওটা কখন আমাদের এখান থেকে গিয়েছিল? আরে কখন কি বলছেন ম্যাডাম, এইমাত্র ও আমাদের এখান থেকে বের হলো। আমি তো ভয়ের কারণে বলতে পারছিলাম না। ও বের হতেই আপনাদের কাছে কল করলাম। তাড়াতাড়ি আসুন, আমি ওর যাওয়ার রাস্তা চিনে রেখেছি। অনেক ধন্যবাদ, আমরা এখন আসছি। বলেই সামিয়া ফোনটা রেখে দিল। এরপর রুদ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, খবর পাওয়া গেছে ওই অ্যাম্বুলেন্সটা একটা গ্যারেজে ঠিক করার জন্য গিয়েছিল। ওখান থেকে এইমাত্র বের হয়েছে। মেকানিক আমাদেরকে কল করেছিল, আমাদেরকে ওখানে যেতে বলল। তাহলে দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি বলো। মনে হয় এখনো বেশি দূর যেতে পারিনি।
আমরা কিছু না কিছু করতে পারবো ওখান থেকে। এরপর তারা সবাই গাড়ি নিয়ে পৌঁছে গেল সেই গ্যারেজে। সেখান থেকে রামু নামে সেই মেকানিককে গাড়িতে তুললো। সে রাস্তা দেখিয়ে দিচ্ছিল আর সবই যাচ্ছিল। 3 রাস্তার মোড়ে আসতেই গ্যারেজ মেকানিক বলে উঠলো, স্যার অ্যাম্বুলেন্সটা ওই উত্তরের রাস্তা দিয়ে গিয়েছিল। তখন তামিম সেদিকে গাড়ি নিয়ে যেতে শুরু করলো। একটু দূরে যেতেই দেখতে পেল রাস্তার সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো। তখন তারা গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামতেই রামু মেকানিক বলে উঠলো, স্যার স্যার এটা ওই অ্যাম্বুলেন্সটাই। আমি একটু আগেই ওটা ঠিক করেছি। আমি খুব ভালো করেই চিনতে পারছি এটাকে। রুদ্র তখন সবার দিকে তাকিয়ে বলল, অ্যাম্বুলেন্সটার কাছে যেতে হবে। গাড়িটা এখানে কেন দাঁড় করালো স্যার? অ্যাম্বুলেন্স এখানে দাঁড় করেছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। অ্যালার্ট থাকো, বিপদ হতে পারে। আর রামু, তুমি গাড়িতে গিয়ে বসো। যদি বিপদ হয় তাহলে কোথাও গিয়ে লুকিয়ে যাবে, ঠিক আছে? রামু তখন ভয় পেয়ে আর্মির গাড়ির পেছনে লুকিয়ে পড়ল। এরপর তারা সবাই বন্দুক হাতে নিয়ে অ্যাম্বুলেন্সটার দিকে এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে কোনো নড়াচড়া পেল না। তখন তামিম অ্যাম্বুলেন্সের দরজাটা খুললো। দরজা খুলেই বলে উঠলো, এই দেখুন স্যার, সব জায়গায় খুঁজে এসে দেখছি এখানে শুয়ে আছে। এই উঠে পড়। তখন রুদ্র তামিমকে সরিয়ে লোকটার কাছে গেল। গিয়ে দেখলো ময়লার স্তূপের ওখানে কাজ করা শ্রমিকের বক্তব্য অনুযায়ী উজ্জ্বলকে যে লোকগুলো নার্সের পোশাক পরে কিডন্যাপ করেছিল তার মধ্যে একজন শুয়ে আছে। এরপর তার শ্বাস চেক করলো, কিন্তু কোনো সাড়া পেল না। তখন রুদ্র তামিমকে বলল, তামিম, এ শুয়ে নেই, সারা জীবনের মতন শুয়ে পড়েছে। এই কিডন্যাপে এই লোকটা ছাড়া আরো অন্য কেউ জড়িত আছে। অ্যাম্বুলেন্সটাকে নিয়ে চলো। আর আমার মনে হয় আমরা ভুল পথে এগিয়ে যাচ্ছি। কেউ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। তারা সবাই গাড়িতে করে ফিরে আসলো। পথে রামুকে তারা গ্যারেজে নামিয়ে দিল। এরপর অফিসে এসে সবাই বসলো। তখন শুভ বলল, স্যার, ওই গ্যারেজের লোকটা এবং শ্রমিক যে লোকটার ব্যাপারে বলেছিল খুন হয়ে গেছে। এখন আমরা কার সূত্র ধরে এগিয়ে যাব? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আমরা কিভাবে কেসটা সলভ করব? রুদ্র তখন মাথায় হাত দিয়ে চিন্তা করতে শুরু করলো। এরপর আস্তে আস্তে বলল, ওই অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ভেতরে এই পোস্টারের এই লোকটার লাশ পাওয়া গেছে। কেউ ওকে মেরে ফেলেছে আর রেখে দিয়ে গিয়েছে অ্যাম্বুলেন্সে। কিন্তু কাজটা কে করলো? স্যার, আমার মনে হয় ওই কিডন্যাপারদের গ্যাংই হবে। ওরা জানতে পেরে গেছে যে সেনাবাহিনী ওদের পিছু নিয়েছে, তাই আমরা পৌঁছানোর আগেই কাজটা শেষ করে দিই। ভীষণ চালাক মনে হচ্ছে। সব প্রমাণ লোপাট পড়ে যাচ্ছে। তবে ওরা বুঝতে পারছে না কাদের সাথে লড়াই করতে এসেছে। যদি একবার হাতের কাছে পাই, ওদের বাপের নাম ভুলিয়ে দেব। ঠিক তখনই অফিসে প্রবেশ করলো অফিসার আয়রা শেখ। আয়রাকে পাঠানো হয়েছিল ইনফরমারদেরকে দিয়ে এই ব্যাপারটা খোঁজ করার জন্য। আয়রা তখন রুদ্রের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমাদের ইনফর্মার বলছে যে শহরের চাইল্ড কিডন্যাপিং এর কোনো রকম গ্রুপ অ্যাক্টিভ নেই বর্তমানে। লোকাল পুলিশও তাই বলছে। আয়রা, একটা কথা মনে রেখো, লোকাল পুলিশ আর ইনফরমাররা জানে না মানে এই নয় যে এরকম গ্যাং অ্যাক্টিভ নয় এই শহরে। এরা কি সারা শহরে গিয়ে বেড়াবে যে আমরা চাইল্ড কিডন্যাপ করি? না, এটা ওরা এমন দেখায় যেন অন্য কাজ করছে আর ভেতরেই নোংরা কাজ। হ্যাঁ স্যার, তা ঠিক। আরও কিছু অ্যাম্বুলেন্সের ব্যাপারে জানতে পারা গেছে। 10টা অ্যাম্বুলেন্স কিনা হয়েছে একদিনে। কি বলছো? একদিনে 10টা অ্যাম্বুলেন্স কে কিনলো? স্যার, ডিভিডি হসপিটাল কিডন্যাপিং এর একদিন আগে কেনা হয়েছিল। ডিপিবি হসপিটাল চাইল্ড কিডন্যাপ করেছে, ওই হসপিটালের লোকজনও এটাও হতে পারে। তবে এই ব্যাপারে আমাদেরকে আরো জানতে হলে এই সূত্র ধরে এগিয়ে যেতে হবে। চলো ডিপিবি হসপিটালে যাই। এরপর সবাই চলে গেল সেই হসপিটালে। হসপিটালে পৌঁছানোর পর পরিচালক ডক্টর সুব্রত কুমার এগিয়ে আসলেন। তামিম গিয়ে তাকে বিস্তারিত খুলে বলল। তিনি সবকিছু শোনার পর বললেন, স্যার, আপনারা তো বলেছিলেন অ্যাম্বুলেন্সে কিছু লেখা ছিল না, একদম নতুন ছিল, কিন্তু আমাদের পেন্টিং তো অনেকদিন আগেই হয়ে গেছে। আর স্যার, আপনারা কেন হাসপাতালে বদনাম করছেন? আপনারা এরকম ভাবলেনই বা কি করে যে ডিবিপি হসপিটাল এরকম কিছু করতে পারে? তাছাড়া আপনারা জানেন না স্যার, আমাদের ম্যানেজমেন্ট খুবই স্ট্রিক্ট, আর ম্যানেজমেন্ট পরিবেশন ছাড়া এখানে থেকে অ্যাম্বুলেন্স বাইরে যেতে পারে না। রুদ্র তখন লোকটার উপর বেশ রেগে গেল। এরপর ডক্টর সুব্রতর দিকে তাকিয়ে বলল, এরকম ম্যানেজমেন্টের গল্প আমরা অনেক শুনেছি, আমাদেরকে এসব বোঝাতে আসবে না। আচ্ছা, এটা তো হতে পারে যে বেআইনি বা যা কিছু এখানে হচ্ছে সেটা ম্যানেজমেন্টের কারো কাছে কোনো খবর নেই। তাও স্যার, এরকম করাটা অসম্ভব। ডক্টর সুব্রত, আপনি বরাবর শুধু অসম্ভব অসম্ভব বলে যাচ্ছেন। এই দেশে অসম্ভব বলতে কিছুই নেই।
সবকিছুই সম্ভব। যে এই দেশে প্রধানমন্ত্রীর পিয়ন দুর্নীতি করে 400 কোটি টাকা আত্মসাৎ করতে পারে প্রধানমন্ত্রীর পাশে বসে, আর সেখানে আপনাদের তো এটা একটা সামান্য হসপিটাল। এরকমও তো হতে পারে এখানে কেউ কাজ করে সে লুকিয়ে লুকিয়ে কিডন্যাপিং এর সাথে যুক্ত। ডক্টর সুব্রত এবার বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি এই কথার জবাবে কি বলবেন? তখন তিনি মাথা নিচু করে বললেন, আপনারা আর্মির অফিসার, আপনাদের যা করার আপনারা করতে পারেন। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা হাসপাতালে সিসিটিভি ফুটেজও চেক করতে পারেন। সে তো আমরা করবই, এটা আপনাকে বলে দিতে হবে না। এরপর তারা হসপিটালের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। তখন তামিম বলল, স্যার আমার তো মনে হচ্ছে আমরা যে অ্যাম্বুলেন্সটা পেয়েছিলাম সেটা এই হসপিটালের নয়। রুদ্র কিছু বলতে যাবে তার আগেই তাদের চোখ পড়লো একটা জানালার দিকে। জানালার বাইরে তাকাতেই দেখতে পেল একটা গাছের আড়ালে উজ্জ্বলের দাদা অর্থাৎ আরমান সাহেব একজন ওয়ার্ড বয়কে টাকার বান্ডিল দিচ্ছেন। এটা দেখার পর রুদ্র বলল, এটা ওই বাচ্চাটার দাদু না? এখানে কি করছে? আমার আগে এই লোকটাকে সন্দেহ হয়েছিল। তাড়াতাড়ি চলো, ওকে একে ধরতে হবে। বলেই তারা দৌড়ে বাইরে গেল। কিন্তু বাইরে যেতেই দেখলো জায়গাটা খালি, এখানে কেউই নেই। তখন সামিয়া বলল, স্যার এই ওয়ার্ড বয় কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। ওয়ার্ড বয় তো এই হসপিটালেরই, যাবে কোথায়? এরপর তারা কিছু বলতে যাবে তার আগে রুদ্রের ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখতে পেল নীলা কল করেছে। তখন রুদ্র বলল, হ্যাঁ এরা বলো। স্যার উজ্জ্বলকে পাওয়া গেছে, তাড়াতাড়ি আসুন। তাকে অফিসে নিয়ে আসা হয়েছে, আপনার অপেক্ষায় আছি আমরা। আচ্ছা ওকে আমি এখনই আনছি। বলেই সে ফোনটা রেখে দিল। এরপর তাদের দিকে তাকিয়ে বলল, আয়রা কল করেছিল, উজ্জ্বলকে পাওয়া গেছে। কি বলছেন স্যার, কোথায় পাওয়া গেল? যেখানে ময়লা ফেলা হয় সেখানেই পাওয়া গেছে। লোকাল পুলিশ ওকে অফিসে নিয়ে এসেছে। স্যার খুব অবাক করা বিষয়, কিডন্যাপাররা কোনো ডিমান্ড করলো না, কিছু করলো না, বাচ্চাটাকে ছেড়ে দিল। এটা তো ঠিক, চলো বাকি কথা অফিসে গেলেই জানতে পারবো। এরপর তারা সবাই অফিসে গেল। সেখানে গিয়ে দেখলো সবাই উপস্থিত। উজ্জ্বল ভয়ে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেছে। রুদ্র তার কাছে গেল। উজ্জ্বল পাশে মানুষের উপস্থিতি টের পেয়ে কেঁপে উঠল। তখন তার মা নীলা চৌধুরী বললেন, স্যার আমার ছেলে খুব ভয় পেয়েছে, কথা বলতেও পারছে না, দেখুন না প্লিজ। রুদ্র তখন উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, উজ্জ্বল বাবা মনে করে বলো তো, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? মনে করো বাবা। তখন উজ্জ্বল সবার দিকে একবার তাকালো। এরপর রুদ্রের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আঙ্কেল আমার কিছু মনে পড়ছে না, কিছু না। উজ্জ্বল এভাবে বলে না বাবা, দেখো মনে করার চেষ্টা করো, কোথায় নিয়ে গিয়েছিল ওরা তোমাকে? না আঙ্কেল আমার কিছুই মনে পড়ছে না। না বাবা, তোমাকে মনে করার চেষ্টা করতেই হবে। তুমি চাও না ওই লোকগুলো যারা তোমাকে কষ্ট দিয়েছে ওদের চরম শাস্তি হোক, ওদের ধরা পড়া উচিত? চাই। সেজন্য তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। কিন্তু আমার কিছু মনে পড়ছে না। আমার মনে পড়বে বা কিভাবে? ওই লোকগুলো আমাকে অ্যাম্বুলেন্সে তুলে তারপর আমার গাড়ি ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর শুধু অন্ধকার দেখছিলাম, আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা বাবা, কখনো তো তোমার জ্ঞান ফিরেছিল, তখন কি দেখতে পেয়েছিলে? না আঙ্কেল, আমার জ্ঞান ফেরতেই ওরা আমাকে ইঞ্জেকশন দিয়ে দিত আর আমি আবার অজ্ঞান হয়ে যেতাম। আচ্ছা, যখন তোমাকে দ্বিতীয়বার... কথাটা বলে রুদ্র থেমে গেল। সে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে উজ্জ্বলের মাথা ঘুরছে আর সে বারবার নিজের পেটে চুলকোচ্ছে। রুদ্র সেদিকে তাকালো। এরপর আবারও উজ্জ্বলকে বলল, যেটা বলছিলাম, দ্বিতীয়বার যখন তোমাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছিল তখন কি তুমি কাউকে দেখেছিলে? আবছা করে কাউকে দেখেছিলে? তাছাড়া মনে করে বলো, ওদের কোনো কথা তুমি শুনেছ? কোনো জায়গার নাম বা অন্য কোনো নাম যেটা তোমার মনে পড়ে? উজ্জ্বল মাথায় হাত দিয়ে চেপে ধরলো। তখন তার সামনে আবছা একটা দৃশ্য ভেসে উঠল, যেখানে তাকে একটা বেডে শোয়ানো রয়েছে আর দুটো নার্স পাশে দাঁড়িয়ে আছে। তখন তাদের মধ্যে একটা নার্স ফোনে কথা বলছিল, বারবার বলছিল, তুই রমনাক কেন জানোস না? ওকে পাঠিয়ে দেয় তাড়াতাড়ি, আমি যেটা বলছি সেটা কর। উজ্জ্বল আর কিছু মনে করতে পারলো না। ভীষণ যন্ত্রণা শুরু হলো মাথায়। তখন সে ওই বিষয় নিয়ে ভাবা বন্ধ করে দিল আর রুদ্রের দিকে তাকিয়ে বলল, মনে পড়ে আঙ্কেল, রামনা নামটা ওরা বারবার বলছিল। রামনা? এইটা কার নাম? আচ্ছা উজ্জ্বল, আর একটু মনে করে বলো, যেখানে লোক ময়লা ফেলে, ময়লা তুলে, গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড, সেখানে তুমি কি করে গিয়েছিলে? আমাকে ওখানে দাদু যেতে বলছিলেন। এই কথা বলতে রুদ্র চমকে তাকালো। তার আগে সন্দেহ হয়েছিল আরমান সাহেবকে। তখন রুদ্র সাব্বির চৌধুরী থেকে তাকিয়ে বলল, শুনলেন সাব্বির সাহেব, আপনার ছেলে কি বলল? আপনার চাচা ওকে ওখানে যেতে বলেছিল।
ওখান থেকে তাকে কিডন্যাপ করা হয়েছিল। নিজের আপন নাতিনকে বিপদের মুখে ঠেলে দেয়, এটা আবার কিরকম দাদু? স্যার ইনি তো ওর দাদুই হন, তবে আমার আপন কাকা নন। উনি আমার এক দুঃসম্পর্কে কাকা হন। আমাদের গ্রামের মানুষ উনি। এখানে ওনার নাতির চিকিৎসা করাতে এসেছেন। আরে আপনারা পাগল নাকি? এই কথাটা আগে বলবেন না? আমরা তো ভাবছিলাম উনি আপনার আপন চাচা হয়। ও শিট। আচ্ছা উজ্জ্বল, দাদু তোমাকে ডাম্পিং গ্রাউন্ডে কেন যেতে বলেছিল? আসলে আঙ্কেল দাদু ওনার নাতির জন্য একজন সাধু বাবার কাছ থেকে আয়ুর্বেদিক ঔষধ নেওয়ার জন্য বলছিলেন। ওই সাধু বাবা সবসময় ওই জায়গাতেই বসে। ওষুধের কথা শুনে শুভর মাথা গরম হয়ে যায়। সে এগিয়ে এসে সাব্বির সাহেবকে বলল, আয়ুর্বেদিক ওষুধ মানেটা কি? তাহলে উনি হসপিটালে কি করতে গিয়েছিলেন যদি এগুলো দিয়ে চিকিৎসা করানোর ছিল? আরে আপনারা কাকে এত সন্দেহ করছেন কেন? ওনার নাতি ওই হসপিটালে ভর্তি আছে। রুদ্রের কাছে সন্দেহটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তখন সাব্বির সাহেব রুদ্রের কাছে এসে বললেন, স্যার আমি কি আপনার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারি? না সাব্বির সাহেব, 1 মিনিট, আমি আগে কিছু টেস্ট করে নেই, তারপরে আপনারা নিয়ে যান। কথাটা বলতে বলতে সেনাবাহিনীর ডক্টর আদিত্য রুমের মধ্যে ঢুকলো। উজ্জ্বলের শারীরিক অবস্থা দেখে আগেই তাকে কল করা হয়েছিল। তখন নীলা চৌধুরী বলে উঠলেন, দেখুন স্যার, আমাদের বাচ্চাটা ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে এসেছে। তাহলে চেক আপের কি দরকার? ওর বিশ্রামের প্রয়োজন, প্লিজ ওকে নিয়ে যেতে দিন। দেখুন স্যার, বাচ্চা ঠিক আছে ভালো কথা, কিন্তু কিছু প্রসিডিউর আছে, আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। টেস্ট তো করতেই হবে। লোকাল পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন তাকে চেক না করে ছেড়ে দেওয়াটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তারা যখন কথা বলছিল তখন রুদ্র বারবার উজ্জ্বলের দিকে তাকাচ্ছিল। উজ্জ্বল এখন একইভাবে তার পেটের মধ্যে হাত দিয়ে চুলকুচ্ছে। এটা দেখার পর রুদ্র উজ্জ্বলের একদম কাছে চলে গেল। এরপর বলল, উজ্জ্বল, একটা কথা বলবে? আমি লক্ষ্য করছি যখন থেকে তুমি বসে আছো এখানে পেটের এই জায়গায় চুলকে যাচ্ছ। কি হয়েছে ওইখানে? কিছু হয়েছে তোমার? কোনো ব্যথা আছে? আদিত্য, দেখো তো ওর পেটে কি হয়েছে। হ্যাঁ বস, আমি চেক করছি, 1 মিনিট। বলেই ডক্টর আদিত্য কি উজ্জ্বলের টি শার্টটা খুলে নিল। টি শার্ট খুলতে উজ্জ্বলের পেটে একটা লম্বা জায়গায় জুড়ে সেলাই করা দেখা গেল। এটা দেখার পর রুদ্র বলল, ও মাই গড, আদিত্য দেখতে পাচ্ছ কি অবস্থা? নীলা চৌধুরী এবং সাব্বির চৌধুরী তাদের ছেলের পেটে এত বড় চিহ্ন দেখে ভয় পেয়ে গেলেন। নীলা চৌধুরী কান্না করতে করতে বললেন, স্যার, আমার ছেলের পেটে এই কাটা চিহ্নটা কিসের? এটা তো অপারেশনের চিহ্ন। বাচ্চাটার পেট কাটা হয়েছে আর সেলাই করা হয়েছে। এবার বুঝতে পারছেন মেডিকেল চেক আপের কেন দরকার? নীলা চৌধুরী এবং সাব্বির চৌধুরী মাথা নিচু করে নিলেন। তারা এরকম কিছু হবে ভাবতে পারেননি। তখন ডক্টর আদিত্য রুদ্রের দিকে তাকিয়ে বলল, বস, এটা একদম কিডনির কাছে, ওকে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। দেখো আদিত্য, যা কিছু করার তাড়াতাড়ি করো। ওকে বস, আমি উজ্জ্বলকে নিয়ে যাচ্ছি। এসো বাবা। এরপর ডক্টর আদিত্য উজ্জ্বলকে তার সাথে নিয়ে গেলেন পরীক্ষা করার জন্য। তখন রুদ্র শুভর দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু ভয় পাচ্ছি শুভ। বাচ্চাটার পেটের ভেতর থেকে কোন অর্গান লুকিয়ে বের করে নেয়নি তো? একথা শুনেই নীলা চৌধুরী এবং সাব্বির চৌধুরী কান্না করে দিলেন। হঠাৎ করে নীলা চৌধুরীর মনে হলো আরমান সাহেবের কথা। তখন তিনি রুদ্রের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমাকে আরমান কাকা একদিন বলেছিল যে ওর নাতির কিডনি ট্রান্সফার করাতে হবে, আর আজ উনি সারাদিন থাকে হসপিটালে। এই কথা শোনা মাত্র রুদ্র লাফ দিয়ে উঠল। তার মানে কি আরমান সাহেব এসবের পেছনে আছেন? তারা এমনই সন্দেহ করেছিল কোনো বড় মাফিয়াদের ব্যাপারে। এটি কি তাহলে আরমান সাহেবের কাজ? তখন রুদ্র আয়রার দিকে তাকিয়ে বলল, আয়রা, ঠিক করে দেখো তো উনি এখন হসপিটাল আছে কিনা। স্যার, আমি এখনই যাচ্ছি। এরপর আয়রা সেখান থেকে চলে গেল। সাব্বির সাহেব রেগে ফুঁসতে শুরু করলেন। তিনি ভাবতেও পারেননি যাকে তিনি বিপদের সময় আশ্রয় দিয়েছিলেন সে তার এত বড় ক্ষতি করবে। তিনি তখন রুদ্রকে বললেন, স্যার বিশ্বাস হচ্ছে না কাকে এরকম করতে পারে আমার ছেলের সাথে। আর ওই হসপিটালের লোকজনই বা কি? একজন মানুষকে কিডন্যাপ করে নিয়ে এসে তার কাছ থেকে অর্গান নিয়ে আরেকজন মানুষকে বাঁচাবে, এটাই কি তাদের ব্যবসা? এবার শুভ রুদ্রের কাছে আসলো। এরপর বলল, এটা উনি ঠিক বলেছেন স্যার। আমার তো মনে হচ্ছে ডিপিভি হসপিটালে কোনো অর্গান ট্রান্সপ্লান্টের রেকেট চলছে। আরমান সাহেবের নাতির চিকিৎসাও ওখানে চলছিল, আর উনি একজন ওয়ার্ড বয়কে কিছু টাকা দিচ্ছিলেন, ওর সঙ্গে কথা বলছিলেন কোনো কাজ করার জন্য। সবকিছু মিলিয়ে ব্যাপারটা বেশ গোলমেলে। সন্দেহ তো আমারও হচ্ছে শুভ, কিন্তু সেই সন্দেহটাকে বাস্তবে রূপ দিতে হলে
হসপিটাল থেকে কোনো ইনফরমেশন পেতে হবে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সাব্বির সাহেব, আপনি ম্যাডামকে নিয়ে বাসায় চলে যান। আমরা উজ্জ্বলের চেক আপ শেষ হলেই নিজেরাই তাকে পৌঁছে দেব। সাব্বির চৌধুরী তখন নিজের স্ত্রীকে নিয়ে বাসায় চলে গেলেন। এদিকে আয়রা গিয়ে হসপিটালে খোঁজ করলো, সব ইনফরমেশন নিয়ে আবারও ফিরে আসতে চাইলো অফিসে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো একটু বিশ্রামে চলে গেল সবাই। পরের দিন সকাল হতেই সবাই অফিসে এসে উপস্থিত। তখন আয়রা এসে রুদ্রকে বলল, স্যার, হসপিটাল থেকে খবর পেয়েছি যে আরমান সাহেবের নাতি 2 দিন আগেই ডিসচার্জ হয়েছে। ওই দেখো, কাজ শেষ আর আরমান সাহেব ওখান থেকে উধাও। আরমান সাহেবের দিকে সন্দেহটা আরো বেড়ে গেল। আচ্ছা, ওই ওয়ার্ড বয়ের ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, ওর নাম গোপাল আর ও ওখানে টেম্পোরারি বেসিসে কাজ করে। এই মুহূর্তে ও কোথায় আছে? স্যার, হয়তো ঘরের কারণও গতকাল হাফ বেলার ছুটি নিয়ে বাড়িতে গেছে। এটা বলে যে ওর নাকি শরীর খারাপ। শরীর খারাপ বের করছি। ওর অ্যাড্রেস নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, সব নিয়ে এসেছি হসপিটাল থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আরো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করো। আর শুভ, তুমি তামিমকে নিয়ে তাড়াতাড়ি যাও। কালকে অ্যাম্বুলেন্সে যে লোকটার লাশ পেয়েছিলাম, ওই লোকটার লাশ হসপিটালের মর্গে রাখা আছে। ডাক্তার ওই লাশ থেকে কি জানতে পারলো সেটাও আমাকে জানাও। আর অ্যাম্বুলেন্সটা ভালো করে চেক করো। ওকে স্যার, এক্ষুনি যাচ্ছি। তারা সবাই বেরিয়ে গেল। রুদ্র সেখানে বসে চিন্তা করতে শুরু করলো, কি হচ্ছে এগুলো। ওদিকে তামিম এবং শুভ গিয়ে পৌঁছালো হসপিটালে। ডাক্তারদের সাথে কথা বলে তামিম জানতে পারলো লাশটা তপসির জন্য পাঠিয়েছে। তারপর তারা অ্যাম্বুলেন্সটা খুব ভালো করে চেক করলো। সব কিছু চেক করার পর সন্ধ্যার সময় অফিসে ফিরে আসলো। রুদ্র তখন কয়েকটা ফাইল চেক করছিল। শুভ এসে তার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, কিছু পাইনি। ওখানে যে খুনটা করেছে খুব চালাকি করে করেছে, কোনো প্রমাণ রাখছে না। আর অ্যাম্বুলেন্সে যে লোকটা লাশ পড়েছিল তার ওয়ালেট, মোবাইল কিচ্ছু পাইনি, শুধু ওই পোশাক আর ঘড়িটা পেয়েছি। জামা আর ঘড়ি? লাশটার পকেট ঠিক করে চেক করেছে তো? হ্যাঁ স্যার, এই ঘড়িটার ব্যাপারে একটা জিনিস জানতে পারছি। ঘড়িটার নিচে জেডি ওয়াচ রিপেয়ার বলে একটা দোকানের নাম দেখা আছে। ভেরি গুড, এখান থেকেই লোকটার সম্পর্কে জানা যাবে। যাও, ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করো এই ঘড়িটা কার। এরপর এই লোকটার ব্যাপারে ইনফরমেশন জানা যাবে। শুভ এবং তামিম আবারও বেরিয়ে পড়ল সেই ঘড়ির দোকানের উদ্দেশ্যে। এদিকে রুদ্র আবার ফাইলগুলো চেক করছিল। ঠিক তখনই ডক্টর আদিত্য রুমে প্রবেশ করলো, সাথে উজ্জ্বলকেও নিয়ে আসলো। এরপর আদিত্য রুমের দিকে তাকিয়ে বলল, বস, আমাদের আন্দাজ তো একদমই ভুল বের হলো। ভুল আন্দাজ মানে এটা অর্গান ট্রান্সপোর্টের কিছুই নয়। এই বাচ্চাটার তো সবকটা অর্গানই ঠিকঠাক আছে। তাহলে ওরা করছেটা কি? কিডন্যাপিং এর কি উদ্দেশ্য থাকতে পারে? ডক্টর আদিত্য তখন উজ্জ্বলকে একটা চেয়ারে বসালো। এরপর রুদ্রের হাত ধরে উজ্জ্বলের কাছে নিয়ে গেল। এরপর উজ্জ্বলের টি শার্টটা খুলে রুদ্রকে আবারও সেই কাটা জায়গাটা দেখালো। এই দেখো বস, আমি বলেছিলাম এখানে সার্জারি করা হয়েছে, আর এইখানে এগুলো হচ্ছে স্ট্রিচ। এটা একদম তাজা, তার মানে এই সেলাইগুলো এখনই করা হয়েছে, রিসেন্ট। কিন্তু মন দিয়ে দেখো বস, এই সার্জারির চিহ্নটার পাশে কোনো কোনো সেলাইয়ের ঠিক গায়ে অন্য কোনো চিহ্ন আছে। এই চিহ্নটা হচ্ছে আগের সেলাইয়ের, তার মানে ওর এখানে আগেও কাটা হয়েছে আর সেলাই করা হয়েছিল। অর্থাৎ টানা 2 বার ওর পেট কাটা হয়েছিল, আবার সেলাই করা হয়েছে। কি বলছে আদিত্য? প্রথমে কেটেছে, তারপর সেলাই করেছে, আবার কেটেছে, আবার সেলাই করেছে। অথচ দেখো, উজ্জ্বলের শরীর থেকে কোনো অংশ চুরি করে কেটে নেয়নি। তাহলে ওরা কি করতে চেয়েছিল? কেন কাটাছেড়া করলো এই বাচ্চাটাকে? জানতে হবে আদিত্য। আমি এখনো এই ব্যাপারটা বুঝতে পারছি না, খুব চিন্তার বিষয়। এদিকে সামিয়া এবং আরো একজন অফিসার সিভিল ড্রেসে ওয়ার্ড বয় গোপালের বাড়িতে চলে গেল। গিয়ে দরজা নক করতেই সামনে থাকা লোকটা দেখে তারা দুজনেই অবাক হয়ে গেল, কারণ সামনে আরমান সাহেব বসে আছেন। তাদেরকে দেখে তিনি বেশ ভয় পেয়ে গেলেন। তখন তারা দুজনেই তাকে ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে ঢুকলো। এরপর গোপাল এবং আরমান সাহেবকে বলল, দেখো, তোমরা ধরা পড়ে গেছো, তাই বেশি চালাকি করার চেষ্টা করো না। এখান থেকে পালানোর চেষ্টা করলে গুলি করে মেরে ফেলবো। যেটা বলছি সেটার উত্তর দিবে সরাসরি। আরমান সাহেব আপনার নাতিকে এখান থেকে নিয়ে এসেছেন। ম্যাম, হসপিটালের জন্য আর টাকা ছিল না, তাই জন্য নাতনিকে এখানে নিয়ে এসেছি। তাহলে এই কথাটা আপনি সাব্বির সাহেবকে আর নীলা চৌধুরীকে কেন বলেননি? কি করে বলবো, ওরা তো নিজেরা এখন খুব চিন্তায় রয়েছে। উজ্জ্বলের মা বলছিল আপনি নাকি কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন। হ্যাঁ, কথা বলেছিলাম, আমার নাতনির কিডনি খারাপ হয়ে গেছে,
সেই কথাটা আমি ওদের বলবো না, আর কাকে বলবো? এই শহরে ওরা ছাড়া আমার পরিচিত কার কাছে বা কে? আর আপনারা আমার সম্পর্কে এরকম ভাবছেন আমি এই কাজ করব? ওরা দুজনে তাহলে আমাদের কথা বিশ্বাস করলো যে আমি ওদের ছেলেদের সঙ্গে এই খারাপ কাজ করতে পারি? আর আরে ওরা তো আমার এই গ্রামের ভীষণ আপন। ওরা আপনার গ্রামের, আপনার বাড়ির লোক, তাহলে আপনি ওদের বাড়িতে না থেকে এখানে এই ওয়ার্ড বয়ের বাড়িতে কি করছেন? ওখানে থেকে কেন না জানিয়ে পালিয়ে এলেন? আরে ম্যাম, আমি ওদের সঙ্গে থাকতাম, ওরা যদি নিজেরা বিপদে না থাকতো। বেচারা ওয়ার্ড বয় ওর ঘরটা আমাকে থাকবার জন্য দিয়েছে। আমি এখানেই থাকতে চাই, জানি না কবে একজন ডোনার পাবো আর আমার নাতনিটাকে বাঁচাতে পারবো। বুঝলাম, তো হসপিটালের বাইরে এই ওয়ার্ড বয়কে কোনো কাজের টাকা দিয়েছিলেন? আমি ওকে ঘর ভাড়া হিসেবে টাকা দিচ্ছিলাম। আপনাদের বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করেন। সেটার প্রয়োজন নেই, আপাতত আমরা আসছি, প্রয়োজন বলে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো। এরপর তারা দুজন ফিরে গেল অফিসে, গিয়ে রুদ্রকে সব ঘটনা খুলে বলল। রুদ্র সব শোনার পর তাদের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তো আরমান সাহেবকে সন্দেহ করছিলাম, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে আরমান সাহেব এসবের সাথে জড়িত নন। স্যার, এই কাজ যদি ইনি না করেন তাহলে কে করেছে? সেটা নিয়ে তো চিন্তা সামিয়া, জানি না এই কেসটা কোন দিকে যাচ্ছে, এটার সাথে কারা জড়িত আছে। তবে এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যে করে হোক আমি এই কেসটা সমাধান করতে চাই। ওদিকে শুভ এবং তামিম দুজনে পৌঁছে গেল সেই ঘড়ির দোকানে, যেখান থেকে ওই লোকটা ঘড়ি ঠিক করেছিল। সেখানে যাওয়ার পর ঘড়িটা দেখালো এবং তারা নিজেদের পরিচয় দিল। তখন দোকানদার বলে উঠল, স্যার এটা তো আমাদের দোকানেরই ঘড়ি, এখানেই রিপেয়ার হয়েছিল। তখন শুভ নিজের পকেট থেকে ওই লোকটার ফটো বের করলো, যাকে অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত পাওয়া গিয়েছিল। এরপর সেটা দোকানদারকে দেখিয়ে বলল, একে দেখেছেন এখানে? স্যার এই লোকটাই তো এই ঘড়ি আমি সারিয়েছি। স্যার 3-4 দিন ধরে প্রায়ই আসতো, কিন্তু 2 দিন ধরে দেখছি না। আর আসবেও না, সেটা বাদ দাও। আচ্ছা, ও করতো কি এখানে এসে? স্যার কিছু নয়, বাইরে চায়ের দোকানে বসে থাকতো, চা খেত, এদিক ওদিক তাকাতো। আচ্ছা একটা কথা বলুন, ও কি একা আসতো নাকি ওর সঙ্গে কেউ আসতো? স্যার ও একাই থাকতো। একা আসতো? বলতে পারবে ও কখন আসতো আর কখন যেত? স্যার সকাল 9টায় আসতো, তারপর 12টায় গিয়ে আবার 3টায় আসতো, তারপর সন্ধ্যাবেলায় যেত। আচ্ছা আপনি আশেপাশে কোথাও শুনেছেন যে কিডন্যাপিং হয়েছে বা এমন কিছু? না তো স্যার, ওরকম কিছু শুনিনি। দোকানদারের কথা শুনে দুজনেই বেশ চিন্তায় পড়ে গেল। তখন তামিম শুভকে বলল, স্যার ও এখানে আসতো কিন্তু এখানে কিছু করেনি, এটা কিভাবে সম্ভব? ও তো একটা কিডন্যাপার ছিল। হতে পারে করার সুযোগ পায়নি বা করতে যাবে, সেই কারণে এই জায়গাটা রেডি করতে আসতো। স্যার সেসব না হয় বুঝলাম, কিন্তু এই সকাল 9টা আর বিকাল 3টার অর্থটা কি? আমার মনে হয় এখানে আশপাশে কোনো স্কুল আছে। 9টার সময় স্কুল খুলে 3টার সময় ছুটি হয়ে যায়। ওয়েট। তারপর তারা আবারও দোকানের ভিতরে গেল, গিয়ে সেই দোকানদারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, এখানে আশপাশে কোনো স্কুল আছে? হ্যাঁ স্যার, পাশের গলিতেই একটা বাচ্চাদের স্কুল আছে। থ্যাংক ইউ হেল্পের জন্য। আরে কি বলছেন স্যার, আপনাদের সহযোগিতা করাটা তো ভাগ্যের ব্যাপার। এরপর তামিম আর শুভ সেই স্কুল এড়িয়ে গেল, কিন্তু ওখানে যেতেই দেখতে পেল বেশ লোক জমে আছে একটা জায়গায়। কাছে এগিয়ে যেতেই দেখলো ঠিক সেরকম একটা অ্যাম্বুলেন্স একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং সেখান থেকে দুটো নার্স বের হয়ে বলছে, বাচ্চাটাকে ধরো, হসপিটালে নিয়ে যেতে হবে। ইস কি ব্যথাটাই না পেল। এটা শুনেই তামিম আর শুভ দৌড়ে গাড়ির কাছে গেল। কাছে যেতেই সেখান থেকে একটা লোক তাদের চিনতে পারলো। সে তার সঙ্গে থাকা লোকটাকে বলল, এই পালা ভাই, ওরা আর্মি অফিসার। এই কথা বলেই দুজন পকেট থেকে বন্দুক বের করে শুভ আর তামিমের দিকে গুলি করতে শুরু করলো। তারা দুজনও বন্দুক রেডি করে রেখেছিল। যখনই গুলি করতে যাবে ঠিক তখনই একটা লোক সেই বাচ্চাকে গুলি করে দিল। শুভ তখন গুলি করা লোকটার মাথা বরাবর গুলি করলো। লোকটা মাটিতে লুটিয়ে পড়লো। তখন তার সাথে থাকা লোকটা তাড়াতাড়ি গাড়িতে উঠে পালিয়ে গেল। শুভ তাড়াতাড়ি নিজেদের গাড়িতে উঠলো আর তামিমের দিকে তাকিয়ে বলল, আমি ওকে ফলো করছি। তামিম, তুমি বাচ্চাটাকে দেখো, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও।
বলেই গাড়ি নিয়ে সে অ্যাম্বুলেন্সের পিছু করলো শুভ। পথে কল করলো রুদ্রর কাছে। রুদ্র ও শুভর গাড়ির লোকেশন অনুযায়ী জায়গাটা এসে পৌঁছলো। শুভ পেছন পেছন যাচ্ছে আর কিডন্যাপারটা অ্যাম্বুলেন্স নিয়ে আগে আগে। হঠাৎ অ্যাম্বুলেন্সটা একটা গলির ভেতরে ঢুকে গেল। শুভ এবং রুদ্রের গাড়ি তখন প্রায় মুখোমুখি। তারা গলি দিয়ে একটু এগিয়ে যেতেই দেখলো অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে। তারা গাড়ি থেকে নেমে ওখানে গেল, কিন্তু গাড়ি থাকলেও লোকটা লাশ পড়ে আছে। তার মানে চলন্ত গাড়ি থেকে ওই লোকটাকে গুলি করে দিয়েছে, যাতে কেউ প্রমাণ না পায়। তখন তারা সবাই গাড়িটার কাছে যায়। শুভ রুদ্রের দিকে তাকিয়ে বলে, স্যার ওই লোকটা এই অ্যাম্বুলেন্সটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, কেউ ওকে গুলি করে দিয়েছে আর এখানেও মারা গেছে। স্যার কোনো রাস্তা তো খুঁজে বের করতে হবে না? বলে এই খুন আর এই সমস্ত বাচ্চাদের কিডন্যাপিং এগুলো তো চলতেই থাকবে। হতে পারে এই অ্যাম্বুলেন্স থেকে কোনো খোঁজ পাওয়া যেতে পারে, চেক করো। তারা সবাই অ্যাম্বুলেন্সটার তল্লাশি করতে শুরু করলো। তখন শুভ সিটের নিচে একটা কাগজ মোড়ানো জিনিস থেকে হাতে নিয়ে বলল। তখন রুদ্র সেটা হাতে নিল। হঠাৎ তার লক্ষ্য গেল স্যান্ডউইচটা। যেই কাগজে আছে সেটা একটা নিউজ পেপার। তখন সে সেটা খুলে দেখলো। শুভ পাশ থেকে বলে উঠল, এটা আবার কি? অর্ধেক খাওয়া স্যান্ডউইচ। স্যার এটা ধরবেন প্লিজ। স্যার এটা তো পাঞ্জাবি নিউজ পেপার। তার মানে ওরা কিডন্যাপ করতে পাঞ্জাব থেকে এসেছিল, কিন্তু ভারতের পাঞ্জাবে গিয়ে রমনাকে খোঁজা সমুদ্রে আংটি খোঁজার মতো। পাঞ্জাবে গিয়ে খোঁজার দরকার নেই শুভ, বর্ডার এরিয়া এটা, আর এটা দিয়েই ওরা এইদিকে যাচ্ছিল। তার মানে আশেপাশে এই রমনার উদ্দেশ্য উদ্ঘাটন হবে। চলো ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে বর্ডার এরিয়াতে যাই, আর বাকিরা অর্ডার না পাওয়া পর্যন্ত আমাদের লুকিয়ে ফলো করবে। এরপর শুভ, তামিম আর রুদ্র ওদের ফেলে যাওয়া অ্যাম্বুলেন্স করে যেতে শুরু করলো বর্ডারের দিকে। সেখানে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় একটা ছোট চায়ের টং দোকান দেখে তারা অ্যাম্বুলেন্স থামালো। এরপর চায়ের দোকানের কাছে গিয়ে রুদ্র চাওয়ালাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা ওই রমনার ব্যাপারে কিছু জানো? ওকে কি স্যার, ওটা তো বলতে পারবো না। আপনাদের চা দেবো না কফি? তখন সেখানে দাঁড়িয়ে থাকা একটা লোক রুদ্রের দিকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, কি দাদা, রমনা লজ খুঁজছেন? রমনা লজ মানে? আরে একটু আগে বলছিলাম না ওই চাওয়ালাকে রমনা লিজের বিষয়ে। রুদ্র তখন মনে মনে চিন্তা করলো, আমি ভাবছিলাম রমনা কোনো মহিলা যেই এই র্যাকেটটা চালায়। এটাও তো হতে পারে যে এই লজ থেকে এই র্যাকেটটা চালানো হয়। আরে দাদা, আপনি কোথায় হারিয়ে গেলেন ঠিকানা জিজ্ঞেস করতে করতে? রুদ্র বুঝতে পারলো এই লোকটার কাছ থেকে কিছু না কিছু জানতে পারবে। সেই জন্য লোকটার দিকে তাকে হালকা হেসে বলল, না, আমি ওই রমনা লজের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, দেখেই বুঝে গিয়েছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন। রমনা লজেই যাবেন? নতুন নাকি আপনি? নতুন। আচ্ছা তুমি চেনো তো রমনা লজ কোথায়? আরে হ্যাঁ জানি বাবা, জানি। আরে ভাই ড্রাইভার, আমি কলকাতা থেকে নিয়ে এসেছি অ্যাম্বুলেন্সে। তার মানে সাদা রঙের অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলেন? ঠিক ধরেছেন দাদা, আমিও ওখানেই আসছিলাম। তাহলে এইটা বলো যে আমরা যাব কোন দিকে, কোন দিক দিয়ে? তোমরা ওখান থেকে সোজা যাও, আর তারপরে বাঁদিকে একটু আগে গেলেই একটা সাইনবোর্ড দেখতে পাবেন বড় মতো। তার উপর লেখা আছে রমনা লজ ব্যাস। ওখানে ভেতরে ঢুকে যান। ভেতরে গেলেই তোমরা একজন ম্যানেজারের দেখা পাবে। ঠিক আছে চলো শুভ। আর দাদা আপনাকে ধন্যবাদ, নতুন তো এই লাইনে, তাই চিনি না। আরে ঠিক আছে। এরপর তারা দুইজন অ্যাম্বুলেন্সটা নিয়ে লোকটার কথা মতো যেতে শুরু করলো। একটু পরেই শুভ বলল, স্যার এই দেখুন সাইনবোর্ড রমনা লজ। এই তো স্যার, এখানে সোজা একটা লজ আছে, মনে হচ্ছে এটাই। ওকে ভেতরে চলো। আর হ্যাঁ সাবধানে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, ফোর্স রেডি করো। এরপর আস্তে আস্তে তারা ভেতরে ঢুকলো। ভেতরে যেতেই কাউন্টারে একটা লোককে দেখে শুভ এগিয়ে গেল। তাদেরকে দেখে কাউন্টারের লোকটা বলল, তোমরা কারা আর এখানে কি দরকার? আরে ভাই লজে এসছি, রুমই চাই। বেশ ভালো দেখে 2টা এসি রুম দাও। এখানে কোনো রুম খালি নেই, সব রুম ফুল। দেখো না একটু যদি ম্যানেজ করতে পারো, মানে কিছু দেবো তোমাকে বকশিস। আরে বাবা, কেন সময় নষ্ট করছো? এখানে অন্য কোনো লজে যাও না। তাহলে আর কি করবো, রুম খালি নেই, তাহলে অন্য কোনো লজে দেখতে হবে। থ্যাঙ্কস, চললাম ভাই। বলেই দুজন বাইরে আসলো। এরপর রুদ্র শুভর দিকে তাকিয়ে বলল, এবার তো নিশ্চিত এই হোটেলের ভেতরে কিছু একটা চলছে, আমাদেরকে ভেতরে যেতেই হবে। কিন্তু স্যার ভিতরে যাব কি করে? চলো আমার সাথে। এরপর দুজন আবার সেই লোকটার কাছে গেল। এরপর রুদ্র নিজের পেটে চাপ দিয়ে ধরে বলল, ওয়াশরুম ইউজ করতে পারি দাদা প্লিজ?
আর অনেক দূর থেকে এসেছে তো সমস্যা হয়ে যাবে, 2 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে যান, ওইদিকে বাথরুম। থ্যাঙ্কস দাদা। এরপর দুজন ভিতরে গেল, গিয়ে দুই দিকে ছড়িয়ে পড়ল, কারণ এত কম সময় পুরো হোটেলটা একসাথে ঘুরে দেখা অসম্ভব। শুভ একটা রুমের কাছে যেতেই দেখতে পেল ভেতরে নার্সের পোশাক পরা 20 থেকে 25 জন লোক কিছু একটা প্যাকিং করছে, আর তাদের পাশে বেডে শুয়ে আছে অনেকগুলো বাচ্চা। রুদ্র পাশের রুমে একই দৃশ্য দেখলো। সেখানে একজন কালো পোশাক পরে সব কিছু নজরদারি করছে আর বারবার বলছে, 1 নম্বরের গাধা তুই, তোকে বলেছিলাম না ডবল প্লাস্টিকের পাউডারটা র্যাপ করতে। ডবল কর, তাড়াতাড়ি না হলে ছিঁড়ে যাবে। আর ভাই ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই করবি। তাড়াতাড়ি কর তোরা, তাড়াতাড়ি না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। শুভ তখন দৌড়ে রুদ্রের কাছে আসলো, এরপর বলল, স্যার, উজ্জ্বলনের মতো এখানে অনেক বাচ্চা আছে, আমি আমার নিজের চোখে দেখেছি। আর কারোর জ্ঞান নেই স্যার। বাচ্চাদের এখানে সার্জারির জন্য রাখা হয়েছে, ওদের মধ্যে ড্রাগস ভরে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। এই বাচ্চাদের ড্রাগ ক্যারিয়ার বানাচ্ছে। হ্যাঁ, এটা ড্রাগস বেচা কেনার কোনো বড় একটা র্যাকেট, এরা পাচার করার জন্য বাচ্চাদের ইউজ করে। কিন্তু স্যার, আমাদের দেশে তো সব ড্রাগস বর্ডার থেকে আসে। হ্যাঁ আসে তো বর্ডার দিয়ে, কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়ে এদের হাত ধরে। এখন বুঝতে পারলে যে উজ্জ্বলের শরীরের ডাবল শেলের রহস্যটা কি, আর মুক্তিপণ ছাড়াই বাচ্চারা কি করে ফিরে এসেছে? হ্যাঁ স্যার, প্রথমে ওরা খোলে, তারপর ভেতরে ড্রাগস পরে, আর তারপর সেলাই করে, তারপর আবার খোলে ড্রাগস বার করে আবার সেলাই করে। ওই ড্রাগগুলোকে প্লাস্টিকের র্যাপ করে পেটের মধ্যে রেখে দিয়েছে, যাতে পেটের মধ্যে যে অ্যাসিড আছে ওটা ড্রাগের সাথে মিশে না যায়। এদের আমি ছাড়বো না, কি জঘন্য প্ল্যান এদের। ওরা তো শাস্তি পাবেই, কিন্তু আগে এখন এখান থেকে বাইরে যাই। তুমি তামিমকে ইনফর্ম করো সে যেন এখানে তাড়াতাড়ি ফোর্স নিয়ে আসে, এখানে এসে বাচ্চাগুলোকে উদ্ধার করে, আর আমরা দুজন যাব আসল মাথাকে ধরতে। তারা আস্তে আস্তে বাইরে আসছিল। ওদিকে চায়ের দোকানে যে লোকটা এই জায়গার ব্যাপারে খোঁজ দিয়েছিল সে এই লজে আসলো। এরপর কাউন্টারের লোকটার কাছে এসে বলল, আরে ওই ড্রাইভারটা এসে গেছে। কি বলছো? কিসের ড্রাইভার? আরে একজন লম্বা করে বেশ সুন্দর একটা ছেলে ছিল, আর ওর সঙ্গে একজন মোটা আর পেটে লোকও ছিল। নিজেদের অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, আমি ওদের ব্যস্ত বলে দিয়েছি। আরে কিসব বলছো তুমি? তার মানে ওরা, ও মাই গড, তাড়াতাড়ি রেডি হও, ওরা এখনো ভিতরেই আছে, ওদের জীবিত বের হয়ে যেতে দেওয়া যাবে না। তারা দুজন বন্দুক হাতে রেডি হয়ে গেল। ঠিক তখনই শুভ আর রুদ্র হাসতে হাসতে বেরিয়ে এলো। এরপর কাউন্টারের লোকটাকে বলল, ধন্যবাদ ভাই ওয়াশরুম ইউজ করতে দেওয়ার জন্য, আমরা এখন যাই, ভালো থেকো। বলেই তারা দুজন যখন বাইরে আসছিল তখন লোকটা পেছন থেকে বন্দুক তাক করে বলল, দাঁড়াও, তোমরা লুকিয়ে স্মাগলিং এর ব্যাপারে জানতে এসেছিলে তাই না? চলো, খুব ভালো, সত্যিটা জেনে যদি তোমরা মরো তাহলে তোমাদের আত্মাটাও শান্তি পাবে। এটা দেখে তারা দুজনেই বুঝতে পারলো লোকটা তাদের পরিচয় জানতে পেরে গেছে। সেই জন্য রুদ্র লোকটার কাছে গিয়ে তাকে আড়াল করে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই আমরা তো শুধু দেখতে এসেছিলাম, আমাদের খুব শখ ছিল কিভাবে এই কাজটা হয় সেটা দেখার, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। বলতে বলতে রুদ্র লোকটার একদম কাছে চলে গেল। এরপর তাকে আড়াল করে দাঁড়ালো। রুদ্র লোকটার সামনে দাঁড়ানোর কারণে লোকটার সামনের দিকটা দেখতে পাচ্ছিল না। এর ভিতরে শুভ পেছন থেকে অন্য লোকটার মাথা মুচড়ে দিল। লোকটা মাটিতে শুয়ে পড়ল। বুঝতে পেরে হঠাৎ রুদ্র কাউন্টারের লোকটার হাতের উপর একটা লাথি দিল। সঙ্গে সঙ্গে তার বন্দুকটা নিচে পড়ে গেল। তখন শুভ আর রুদ্র এদের দুজনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে মাথার পিছনে কিছু একটা উপস্থিত টের পেল। উঠে দাঁড়াতেই দেখতে পেল আরো 4টা লোক সেখানে এসে গেছে। তারা সবাই বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন কাউন্টারের লোকটা মাটি থেকে উঠে রুদ্রের কাছে এসে একটা লাথি দিয়ে বলল, নিজেদেরকে খুব চালাক ভেবেছিলি তাই না? আজ তোদের দুজনকেই আমাদের ডেলিভারি বয় বানাবো। রাজেশ, ডাক্তারবাবুকে ফোন করো এক্ষুনি। তখন সেখান থেকে একটা লোক গিয়ে টেবিলের উপর রাখা সেলফোন থেকে তাদের বসের কাছে কল করলো। রিং হচ্ছিল ঠিক তখনই রুদ্র একটা লোককে ধাক্কা দিয়ে হাতে থাকা বন্দুকটা কেড়ে নিল। এরপর টেবিলের উপর লাফ দিয়ে ম্যানেজারের সিটের কাছে গেল। সেখান থেকে একে একে সবগুলো মাথায় গুলি করলো। তাদের সবার লাশ সেখানেই পড়ে রইল। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল। তখন ফোনের ওপাশ থেকে একজনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, হ্যালো হ্যালো, কি হচ্ছে এখানে? কেউ কি আমাকে বলবে?
রুদ্র তখন ফোনের কাছে গেল, এরপর শুভকে টেনে একটু দূরে নিয়ে এসে বলল, মনে হচ্ছে কাউকে ফোন করেছে, এটা ওদের বসই হবে। আমার একটা প্ল্যান আছে, শোনো। তুমি এখানে থাকো, এখনই তামিম আসবে, তুমি সবাইকে নিয়ে বাচ্চাগুলোকে উদ্ধার করবে। আর আমি এখন এই লোকটাকে এমন ইনফরমেশন দেব যাতে ও আমাকে টার্গেট করে। আর পথে আমি ট্রাফিক পুলিশকে বলে দেব যে গাড়ি আমাকে ফলো করতে যাবে তাকে আটকাতে। ওকে স্যার, আমি প্ল্যানটা বুঝতে পারছি। রুদ্র তখন সেই ফোনের কাছে গেল, গিয়ে জোরে জোরে বলল, শুভ, বাকি লোকরা এখানে আসার আগে আমি বেরিয়ে যাই। অ্যাম্বুলেন্স বার করো, বাচ্চাদের অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাই। হ্যাঁ স্যার, এটাই ভালো হবে। চলুন তাড়াতাড়ি, বাচ্চারা উঠো ওঠো। ওদিকে ফোনের ওপাশের লোকটা যখন এই কথা শুনলো তখন পাগল হয়ে গেল। এত কষ্ট করে এতগুলো বাচ্চা ধরে নিয়ে আসলো, আর এরা এইভাবে সব শেষ করে দিবে? এটা হতে পারে না। না, সেই জন্যই সে নিজের কালো কারটায় উঠে বসলো। এরপর বলল, ওই অফিসারদের আজও শেষ দিন, ওই বাচ্চাগুলোকে নিয়ে পালাবেই ভাবছি, আর ওই বাচ্চা সহ ওদের সবাইকে বোম মেরে উড়িয়ে দিব। বলে লোকটা সেই হোটেলের বাইরে একটা রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। একটু পরে সেখান দিয়ে একটা অ্যাম্বুলেন্স বের হলো বেশ দ্রুত গতিতে। লোকটা ভাবলো হয়তো এই গাড়ি দিয়ে বাচ্চাগুলো নিয়ে পালাচ্ছে, তাই সে অ্যাম্বুলেন্সটার পিছু নিতে শুরু করলো। ওদিকে তামিম এবং সেনা কর্মকর্তারা একটু পরেই সে হোটেলে পৌঁছে গেল। শুভ সেখানে অপেক্ষা করছিল। তারা আসতেই ভেতরে তল্লাশি শুরু করলো, এরপর বাচ্চাগুলোকে উদ্ধার করলো আর সেখানে কাজ করা সন্ত্রাসীদের গ্রেফতার করে নিয়ে গেল। এদিকে অ্যাম্বুলেন্সের ভেতরে কিছুই নেই। রুদ্র লক্ষ্য করছিল তার পেছনে একটা কালো মার্সিডিজ অনেকক্ষণ ধরে তাকে ফলো করছে। কানের ভেতরে লোকটা ভাবছে অ্যাম্বুলেন্সে করে বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে। রুদ্র তাড়াতাড়ি সেই এলাকার ট্রাফিক সার্জেন্টকে কল করে বলল, হ্যালো অফিসার, আমি আর্মি জেনারেল রুদ্র বলছি। আমি আপনাদের থেকে 400 মিটার দূরে আছি। আমি একটা সাদা রঙের অ্যাম্বুলেন্সে করে আসছি। আমার গাড়ির ঠিক পেছনে কালো একটা মার্সিডিজ কার আমাকে ফলো করছে। ওইটার ভেতরে একটা শিশু পাচারকারী আছে। আপনারা তাড়াতাড়ি রাস্তায় চেকপোস্ট বসান। ওকে স্যার, আমি এখনই করছি। রুদ্র ফোন রেখে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। এরপর চেকপোস্টের কাছাকাছি আসতেই পুলিশ অফিসাররা দুইটা গাড়ি থামিয়ে দিল এবং সে কালো গাড়িটা ঘিরে ফেললো। তখন রুদ্র গাড়ি থেকে নেমে সেই লোকটার মুখোমুখি হতে অবাক হয়ে গেল, কারণ ডিপিবি হসপিটালের পরিচালক ডক্টর সুব্রত কুমার সেখানে দাঁড়িয়ে আছে। রুদ্রকে দেখে সে রেগে বলল, এটা তুই ঠিক করলি না অফিসার, এর ফল তোকে ভোগ করতে হবে। ওই বাচ্চাদের অ্যাম্বুলেন্স থেকে বের করে তাড়াতাড়ি, ওই বাচ্চাদের অ্যাম্বুলেন্স থেকে বের কর তাড়াতাড়ি। রুদ্র তখন হেসে অ্যাম্বুলেন্সের পেছনে ডিকি খুলে হাসতে হাসতে বলল, বাচ্চারা অ্যাম্বুলেন্স নেই, ব্যাড লাক। আসলে লাস্ট মোমেন্টে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমি ফোনের পাশে এসে যা বলছি এটা তোকে বোকা বানানোর জন্য ছিল, যাতে তুই আমাকে ফলো করিস। আর ওখানে লস থেকে খুব সহজে বাচ্চাদেরকে বের করে আনা যাবে। এনিওয়ে, গুড জব অফিসার, গুড জব। অফিসার, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। তুই জানিস না আমি ওই দেশের কত নাম করা একজন ডাক্তার। ডাক্তার? তুই ডাক্তার হওয়ার যোগ্যতা তোর নেই। জল্লাদ তুই, জল্লাদ। চল তাড়াতাড়ি, না হলেই এখানেই লাশ ফেলে দিব। এরপর তাকে বেঁধে নিয়ে যাওয়া হলো সেনা সদর দপ্তরে। সেখানে রাতের বেলা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিছু আদর যত্ন করা হচ্ছিল। একটু পরেই সেখানে রুদ্র গেল। এরপর ডক্টর সুব্রতর দিকে তাকিয়ে বলল, দ্য গ্রেট ডাক্তার সুব্রত। বাবা, বলুন ডাক্তার সুব্রত, কেন করেছো এই ঘৃণিত কাজ? তাড়াতাড়ি বলো। রুদ্রের এমন ধাওয়ামকে ডক্টর সুব্রতর ভয় পেয়ে হাত পা কাঁপতে শুরু করলো। এরপর আস্তে আস্তে বলল, টাকার লোভে এই কাজ করেছি। পেশা ডাক্তারের আর কাজ ড্রাগস পাচারের। ড্রাগ মানুষকে জীবন ফিরিয়ে দেয়, আর তুমি মৃত্যু বিতরণ করছো। স্যার, টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। কি ভালো কি মন্দ বুঝতে পারিনি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। টাকা লোটার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলি? বাহ বাহ, যদি টাকার এতই লোভ ছিল, মানুষের সেবা করে উপার্জন করতে পারতি, বাচ্চাদের জীবনে নাও খেলা করতে পারতি তুই। কিন্তু আমি বাচ্চাদেরকে মারতাম না, কাজ হয়ে যাওয়ার পর সবাইকে ছেড়ে দিতাম। চুপ। আর এই জন্য বেচারা মা বাবা কিছুই বলতে পারতো না, এইটা ভেবে যে আমাদের বাচ্চা বাড়িতে ফিরে এসেছে। পুলিশের ঝামেলায় যাওয়ার কি দরকার, তাই না? তোমরা নিষ্পাপ বাচ্চাদের কি করে ফাঁসাতে বলো তো? আমার লোকজন অ্যাম্বুলেন্স নিয়ে যেত আর ইচ্ছে করে বাচ্চাদেরকে ধাক্কা মারত। তারপর ডাক্তার দেখানোর বাহানায় বাচ্চাদের অ্যাম্বুলেন্সে তুলে আমাদের আড্ডাতে নিয়ে যেত। আর রাস্তায় ওই নিরীহ বাচ্চাগুলোকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিতে তুমি, যাতে ওদের কিছু মনে না থাকে। হ্যাঁ স্যার। এই অ্যাম্বুলেন্সের আইডিয়াটা কার ছিল? আমরা সবাই জানি যে রাস্তার ট্রাফিক চেকপোস্ট বা অন্য কোনো জায়গায় অ্যাম্বুলেন্সের চেকিং হয় না। এর সুযোগই আমরা বাচ্চাদের অজ্ঞান করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতাম, আর আমাদের কেউ ধরতো না।
দেশে আর তোমার কয়টা ডেরা আছে সব কয়টা খুঁজে বের করব। শুভ, এই দেশে যেখানে যেখানে এর আড্ডাগুলো আছে না, সবগুলো ভেঙে গুড়িয়ে দাও আর এর সব লোকগুলোকে গ্রেপ্তার করো যারা নিজের পেট চালাতে বাচ্চাদের পেট কাটে। আর এই ডাক্তার সুব্রতকে তো দেখে নেব, এই শয়তান ড্রাগ বিক্রি করার জন্য ছোট বাচ্চাদের ব্যবহার করত। তাছাড়া নিরীহ বাচ্চাদের প্রাণও নিয়েছে। আইন তো একে কোনোদিনও ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে এর, ফাঁসি হবে, ফাঁসি। এই কথা শুনে ডক্টর সুব্রত কান্না করতে শুরু করলো, কিন্তু তার এই কান্না কেউ শুনবে না। তাকে ধরে নিয়ে যাওয়া হলো, এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলো। এখন তার বিরুদ্ধে হত্যা মামলা করা হবে রাষ্ট্রপক্ষ থেকে। রুদ্র এরপর তার সাথে থাকা সকল অফিসারকে ধন্যবাদ দিল। পরের দিন পুরো দেশে এই খবরটা ছড়িয়ে পড়ল, এত বড় একজন অপরাধীকে ধরা হয়েছে যে সবার সামনে ভালো মানুষের মুখোশ পড়েছিল। রুদ্র অনেক জায়গা থেকে প্রশংসা পেতে শুরু করলো। এরপর রুদ্র ভাবলো এখন তার কিছুদিন ছুটি নেওয়া দরকার। সেই জন্য সে ছুটির জন্য আবেদন করলো, কিন্তু পরিবারের কাউকে এই ব্যাপারে জানালো না। তার 1 মাসের ছুটি মঞ্জুর হলো। এরপর সে কাউকে কিছু না জানিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দরজায় নক করতে তিশা এসে দরজা খুলে দিল। হঠাৎ করে সামনে রুদ্রকে দেখে তিশা লাফ দিয়ে জড়িয়ে ধরে বলল, রুদ্র তুমি? আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আসবে আমাদেরকে জানালে না কেন? জানালে কি এই মুহূর্তের অনুভূতিটা বুঝতে পারতাম তিশা? রুদ্রের মা ড্রয়িং রুমে ছিলেন। নিজের ছেলের কণ্ঠ শুনে তিনিও দৌড়ে আসলেন। দিয়া তার কোলে ছিল, সেও কোল থেকে নেমে তার বাবার কোলে উঠে গেল। এরপর রুদ্র ভেতরে গেল, ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। তখন তার মা জিজ্ঞাসা করলো, বাবা রুদ্র, শুনলাম কালকে অনেক বড় একটা অপরাধীকে ধরেছ। এখন তো তোমার অনেক কাজ, কখন ফিরবে? আম্মু, সব কাজ শেষ করে এসেছি। এবার চিন্তা করছি তোমাদেরকে একটু সময় দিব। আমি চাই তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যেতে, সেজন্য 1 মাসের ছুটি নিয়ে এসেছি। এই কথা শুনে সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা ভাবতেও পারেনি এরকম কিছু হবে। তারা ভেবেছিল হয়তো রুদ্র সকালে এসেছে, আবার বিকেলে চলে যাবে। রাতের বেলা রুমে দিয়া পড়ছে। রুদ্র গিয়ে তার পাশে বসলো। তিশা 2 কাপ কফি নিয়ে আসলো, সাথে একটা দুধের গ্লাস। দুধের গ্লাসটা দিয়াকে দিয়ে দুজন ব্যালকনিতে গিয়ে বসলো। এরপর তিশা বলল, রুদ্র, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি 1 মাসের ছুটি নিয়ে এসেছো। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে। যদি বেশি স্বপ্ন মনে হয় তাহলে গরম কফির কাপে আঙ্গুল ডুবিয়ে দাও, এমনিতেই বাস্তবতা টের পেয়ে যাবে। এই কথা শুনে তিশা হেসে উঠল। রুদ্র ব্যালকনির দরজা দিয়ে টেবিলের দিকে তাকিয়ে আছে, সেখানে দিয়া পড়ছে। এটা দেখে তিশা বলে উঠল, কি ব্যাপার, আজ হঠাৎ করে মেয়ের দিকে এত লক্ষ্য করতেছো কেন? না, ভাবছি আমাদের মেয়েটা একা সারাদিন বাসায় থাকে, খেলাধুলা করার কোনো সাথী নেই। তোমরা দুইজনও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তার জন্য একটা খেলার সাথী আনলে কেমন হয়? কি বলতেছো? দিয়ার খেলার সাথে কই পাবো? বাবা মা হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? চেষ্টা করলে কিন্তু আমরাও পারি। এবার তিশা বুঝতে পারলো রুদ্র কিসের দিকে ইঙ্গিত করছে। তিশা এগিয়ে সেই রুদ্রকে ধাক্কা দিয়ে বলল, খালি দুষ্টুমি চিন্তা মাথায় ঘুরে, তাই না? এরকম একটা সুন্দরী বউ পাশে থাকলে দুষ্ট চিন্তা আসবে না তো কি আসবে? রুদ্র টান দিয়ে তিশাকে তার কোলে বসিয়ে দিল। দুজনের রাতে জ্যোৎস্না ভরা আকাশ দেখছে। কর্মজীবনের ব্যস্ততা শেষে প্রতিটা পুরুষই চায় একজন নারীর স্পর্শ, যে তাকে সব ব্যস্ততা ভুলিয়ে দিবে। রুদ্রের জীবনে তিশা এমনই এক নারী। যদি তিশা আর দিয়া সাপোর্ট না দিত, তাহলে হয়তো রুদ্র এত বড় বড় অপরাধীদের ধরার সাহস করতে পারত না। এই জন্যই কবি বলেছিলেন, বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক প্রতিটা সম্পর্ক। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।